এটা যখন ইউজ করি তখন মেয়েদের কষ্ট বুঝি, মেয়েরা যে কেমনে যে কি ওনা কি জানে করে কেমনে নিয়ে ঘুরে, আমি এমনি ঘুরি আমার উষ্টা খাই, এখানে বাড়ি খাই, এখানে কোথা খাই। এটা ওয়্যারলেস হলে ভালো হতো না সবচেয়ে? বুক লাগাও, গলায় দাও, করতে হয়। পুরো ক্লাস মিসছি, ক্লাস নেওয়ার পরে দেখতে পাচ্ছি ক্যামেরা মনে দেওয়া ছিল, স্মার্টফোন ফোনে দেওয়াই নাই, প্রায় এরকম হয়েছে। আচ্ছা, you might have in your plan after 4 years of আচ্ছা সময় হলো গিয়ে 3 মিনিট। আপনার লেখা বোঝা যায় না? কোশ্চেন তো লাগবে না। What is current? What is voltage? What is charge? Would you mind telling me your plan after 4 years of your respected textile engineering degree? Naam, ID, section, প্ল্যান কি 4 বছর এটা বলতে দেখা লাগবে? মন প্রয়োজন কে থাকে? আসে না, ও মনে আমার খবর পাইছে। আমি না নাও শুনছাই মন প্রয়োজন না। আর 1.5 মিনিট আছে। তোমরা চাইলে মোবাইল ফোন ইউজ করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, মোবাইল ফোন ইউজ করতে পারো। হ্যাঁ শিওর, মোবাইল ফোন ইউজ করতে পারো, কিন্তু লেখা চ্যাটজিপিটি বা গুগল থেকে বলা হবে না। আমার সবকিছু ওপেন বুক এক্সাম, মানে তুমি যেমনি পারো লেখো, বই, খাতা, কলম, মোবাইল, ল্যাপটপ যেমনি ইচ্ছে লেখো। গুগল করো, চ্যাটজিপিটি করো, হোয়াট ইজ কারেন্ট, লেখা যদি চ্যাটজিপিটির মধ্যে হয় তাহলে কিন্তু আবার 0 পাবা।
কারো কাছে পানির বোতল আছে প্লাস্টিকে, তুমি ওটা কি দেখতেছো? ও 4 বছর পরে কি করবো? যে চুরি চিন্তা করে, তুমি চুরি চিন্তা করবা? বলো, ভর্তি করতে হবে। কারো কাছে প্লাস্টিকের বোতলে ফুল পানি আছে, ওটা রাখতে হবে। আর 20 সেকেন্ডস আছে। টাইমস আপ। পিছন থেকে খাতাগুলো পাস করে দাও, পিছন থেকে খাতাগুলো পাস করে দাও। এটা ছবি তুলে নাও তো। তোমার নাম জানি? মাইন্ড এটা ছবি তুলে নাও। স্মার্টফোন নাই। আইডেন্ট শেয়ার কে ছিল না? শেয়ার চেঞ্জ ইজ তুমি মেজর কে তুমি ছবি তুলো তো এখানে। তোমার তো আপেল, আচ্ছা তুমি তো দুজনের মধ্যে একজন তোলো আর কি ছবিগুলো। ইম্পর্টেন্ট ভ্যাল কোশ্চেন প্লিজ। হ্যাঁ, পিছন থেকে পাস করে দাও খাতাগুলো। খাতাগুলো নিয়ে আসো, পিছন থেকে নিয়ে আসো খাতাগুলো। যে কলমে পাশে আছে নিয়ে আসো। দাও দাও। দাও পাস করো, ওকে দাও। এমন কেউ আছে যে খাতা এখনো দাও নাই? আচ্ছা, এমন কেউ আছে যে খাতা এখনো দাও নাই? আচ্ছা, তুমি এই যে হাত তুলে বলো 1 2 তুমি 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 20 21 এটা একটা মেথড, ঠিক আছে, নাম্বার কাউন্ট করার। কষ্ট করে চোখগুলো কেন পরিশ্রম করো বলো? এই তোমরা গুলো আমাকে নাম্বার বলে দিলে শেষ, কষ্ট দরকার নেই। আচ্ছা, তো আজকের গল্পের টপিক হলো গিয়ে প্রশ্ন আসছিল যে কারেন্ট কি? যার তেল বেশি তাই কারেন্ট বলে নাকি? ভোল্টেজ কি? যার গরম বেশি তার ভোল্টেজ বেশি। চার্জ কি? যে লাভে বেশি তার চার্জ অনেক বেশি। Would you mind telling me 4 years of plan? তার প্ল্যানই নাকি বলবো? থ্যাংক ইউ সো মাচ। ডান নাকি? হ্যাঁ, if you pass go, তার মানে তুমি পাস করো না, বাস প্ল্যান নাই, তাহলে শেষ। শুধু শুধু প্যারালাল অ্যানসার দিতে গেছে। আচ্ছা, তো কথা হলো গিয়ে পানি বোতলটা কই?
ক্লাসে একটা টাইমে শুধু ফোন ব্যবহার করতে পারবো, সেটা কখন বলো তো? পরীক্ষার সময়। কোনো সময় ব্যবহার করতে পারবো সিরিয়াসলি হাসতেছে কেন? আশ্চর্য। শুধু সেই সময় তোমার ফোন ব্যবহার করতে পারবা। ফোন, বই, তোমার নোটপ্যাড, ল্যাপটপ যা ইচ্ছা বের করতে পারবা। ঠিক আছে? ওকে। তো এটা কি? পানি। কি আছে এখানে? পানি আছে। আচ্ছা। এই পানিটা কে খাবে? মানে কার খেতে ইচ্ছা করতেছে? আমার কে দিচ্ছি কার? আমার জন্য তো? তোমার? यस স্যার আচ্ছা, কেন খেতে ইচ্ছা করতেছে? পিপাসা লাগছে স্যার পিপাসা লাগছে, এক্স্যাক্টলি। তার মানে কি আমার যখন পিপাসা লাগবে তখন পানি খাবো না? এটা তো দরকার, তাই না? এই যে এসিটা সারছো, কেন সারছো? গরম লাগছে। আচ্ছা, তো তোমাদের গরম লাগে, তোমার নাম কি লাস্টে? রায়না রায়হান। Yes, sir. রায়হান পিপাসা লাগছে, আর কি দুনিয়াতে কোনো কিছু মূল্য নাই? তো এই যে কি জানি লিখলাম বোর্ডে, ভুলে তো গেলাম। কি জানি চার্জ কোন দেখে? সো চার্জ একটা আসলে যে কোনো পদার্থের একটা বেসিক প্রপার্টি, একটা বেসিক ম্যাটার, ঠিক আছে? মানে আমি একটু ইজিলি বলি, ধরো কেমনে বুঝাই, ধরো আমি একটা মানুষ, ঠিক আছে? আমার শরীরের মধ্যে কি কি আছে? হাড্ডি গুড্ডি আছে, মাংস আছে, ঠিক আছে? আর অনেক কিছু আছে, বললাম না? তারপর তুমি একটা মানুষ, তোমার শরীরের মধ্যে অনেক কিছু আছে, রাইট? রক্ত আছে, চোখ আছে, মন আছে। আমি যদি এই ল্যাপটপ দিকে তাকাই, এর সুইচ আছে, কিবোর্ড আছে, কি এটার নাম কি? নাম বোঝায়, হ্যাঁ এটা আছে, কোন ডিসপ্লে আছে, এগুলো দেখা যায়। এই দেখার বাইরে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাই না। তো সেই রকম একটা জিনিস কি বলতো? চার্জ। ওকে, চার্জ। এখন আমার কথা হলো গিয়ে, আমি বললাম চার্জ দেখতে পাই না, কিন্তু চার্জ আবার দেখা যায়। কখন বলো তো? না। কখনো কারেন্টের লাইনে কাজ করতে দেখছো? দুইটা লাইন এর ভিতরে সিগো স্পার্ক করে, ওগুলো বেসিক্যালি চার্জ। বুঝতে পারছো? সো ব্যাপারটা কি এরকম হয়ে গেছে যে থাকে না যে আমি খুব রাগী মানুষ, খুব রাগ করি, ভয়ঙ্কর, তুমি আমার রাগের রূপটা দেখলা, ভিতর রূপটা দেখলা না, বলে না মন অনেক ভালো, আমি তো দেখতেই পাই না, তো মন ভালো আছে নাকি আমি তো জানি না। ওই যখন স্পার্ক করে তখন দেখতে পাই আমরা, এছাড়া দেখতে পাই ফিজিক্যালি ওটা দেখা সম্ভব না। কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা পদার্থের মধ্যে চার্জ বিদ্যমান। তো ইলেকট্রিক চার্জটা তখনই প্রকাশ পায় যখন সে একটা ম্যাগনেটিক অথবা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসে। একটা ইজি করে দিই, ধরো আমি যদি এখানে একটা চৌম্বক রাখি, এটা একটা চৌম্বক, আর এখানে যদি তার যায়, ঠিক আছে? যদি একটা তার থাকে, সো বেসিক্যালি আমার যদি একটা ব্যাটারিতে কানেক্ট করা থাকে তারের সাথে, ওর যেখান দিয়ে আমার কারেন্টটা ফ্লো হবে বা যেদিক দিয়ে যাবে, আমার ম্যাগনেটিজম কিন্তু শিফট করবে। আবার ম্যাগনেট থাকলে কিন্তু ইলেকট্রনগুলো আবার ওগুলোকে নড়াচড়ার মধ্যে পার্থক্য আসবে। বোঝা গেছে? এর বেস্ট এক্সাম্পল কি জানো? মোটর। মোটর কি করে বলো তো? যখন হলো গিয়ে সে একটা পাওয়ার পায়, কি করে? তখন ও ঘোরা শুরু করে। বেসিক্যালি ও আসলে চার্জের এগেইনস্টে ঘোরা শুরু করে, ঠিক আছে? চার্জের এগেইনস্টে হিট করা শুরু করে, একটা ফোর্স ক্রিয়েট করে এই ল অনুযায়ী। যাই হোক, একটা হলো গিয়ে মানে আই, একটা ভি, আর একটা হলো গিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ফোর্স ছিল তোমরা রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর, ঠিক আছে? তারপর হলো গিয়ে ম্যাক্সওয়েলের ওই সূত্র, তারপর হলো গিয়ে মুখা খোলা, ডান পাশে করলে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ করলে কি হয়, তাই না? চার্জের সময় এগুলো পড়ছে আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেরাই তো সব শর্ট, এই সিলেবাস তো হবে। ওকে, সো এই চার্জ আসলে দুইটা নেচার আছে, হয় সে প্লাস হবে নাহলে সে মাইনাস হবে। আমরা কোন রূপটা দেখতে পাই বলো তো? মাইনাস। না, আমরা আসলে প্লাস মাইনাস কোন রূপে দেখতে পাই না। আমরা আসলে ও যখন স্পার্ক করে তখন দেখতে পাই। ও স্পার্ক তখনই করে যখন হলো গিয়ে ও সঠিক পথে প্রবাহিত হতে পারে না, অথবা দুটো সমধর্মী চার্জকে আমরা একসাথে আনি। বুঝতে পারছি? ওকে, সো বেসিক্যালি ইটস আ ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাবঅ্যাটমিক পার্টিকেল রেসপন্সিবল ফর ইলেকট্রিক ফেনোমেনা। ওকে, এই যে কথাটা বললাম এটা পরীক্ষায় আসবে না, হ্যাঁ? এটা করার দরকার নাই, জাস্ট বোঝার জন্য বললাম, টেনশন করার কিছু নাই। সো চার্জ বেসিক্যালি কনজার্ভ
and it is neither created or destroyed. তার মানে পৃথিবীর শুরু থেকে যে পরিমাণ চার্জ ছিল এখনো সেই পরিমাণ চার্জ আছে। বলো কিভাবে সম্ভব? বলো। আচ্ছা এই যে বাজ পড়ে, এই যে এত কিছু হয় আমাদের আইটেমগুলো পড়ে বা এত পরিমাণ আধান আছে, এই আধানগুলো কোথায় যায় বলো তো? মাটিতে চলে যায় না? তার মানে ভূপৃষ্ঠ সবচেয়ে বড় একটা আধানের কি বলবো স্টোরেজ হাউস না? নেগেটিভ চার্জে কত নেগেটিভিটি ওর মধ্যে সেটা দেখছো? যাই হোক, সো বেসিক্যালি এখানে আমরা যদি দুই ভাবে ডিফাইন করতে পারি, একটা প্লাস একটা মাইনাস। তার মানে চার্জের যদি সংজ্ঞা আসে বা জিজ্ঞেস করা হয় তখন আমরা কি বলবো বলতো? একটা ম্যাটারের বেসিক প্রপার্টি, মানে যে কোনো একটা পদার্থের কি বেসিক ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আচ্ছা তখন প্রকাশ পায় যখন সে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসে। ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হয়? যেখানে ম্যাগনেট থাকবে। ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হয়? যেখানে আমার কি ইলেকট্রিসিটি থাকবে। আর ইলেকট্রিসিটি থাকা মানে অবশ্যই সেখানে চার্জ থাকবে। ওকে, আচ্ছা এখন চার্জ বেসিক্যালি আমার একজনের ফোর্সের থ্রুতে সে চলে, সে আসলে কিছুই না। এটার বেস্ট এক্সাম্পল হলো গিয়ে ধরো তুমি চিরুনি নিছো না শীতকালে, মাথার মধ্যে চুলে ঘষো না, সে কাগজের মধ্যে একটা চুলের মধ্যে কাগজ লেগে যায়, তখন কি হয় বলতো? একটা প্লাস মাইনাসের হালকা স্লাইটলি কি আকর্ষণ বল তৈরি হয়, যার জন্য ওই কাগজটা ওখানে লেগে থাকতে চায়। বুঝতে পারছি? তোমরা পড়ছিলে এই জিনিসগুলো। ওকে, তার মানে কিছু একটা জিনিস তাকে ফোর্স করতেছে। তার মানে কোনোভাবে যদি তুমি একটা পথ তৈরি করতে পারো প্লাস মাইনাসের, দেখবা যে তুমি দুটোকে আকর্ষণ করতেছে। যেটা দুনিয়া সব মানুষ করে, ছেলের প্রতি মেয়ের আকর্ষণ, মেয়ের প্রতি ছেলের আকর্ষণ। ঠিক আছে? অন্য যেটা আছে সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? কোনো সমস্যা আকর্ষণ। যাই হোক, তো আমাদের ফোকাস হলো গিয়ে এই চার্জটার দিকে। তো চার্জ আসলে ও বড় নেতা, ঠিক আছে? ওর বাসা করে। ওকে, আর ঢাকা শহরের বাকি যারা থাকে ওরা হলো গিয়ে কেউ কারেন্ট, কেউ ভোল্টেজ। কেন বলতেছি এখন বুঝবা। ও যদি না থাকে আলটিমেটলি কারেন্টের কোনো অস্তিত্ব নাই। তাহলে কারেন্ট কি এখন বলো, কেউ বলো? Current is a rate or the flow rate of an electron. ঠিক আছে? ইলেকট্রন কি তাহলে? ওই যে চার্জের কথা বললাম, চার্জ বেসিক্যালি আমরা দুই ভাবে প্রকাশ করি, একটা হলো কি প্রোটন আর একটা হলো কি ইলেকট্রন। ঠিক আছে? সো প্রোটনটা হলো কি +1.602 × 10⁻⁹ আর ইলেকট্রন হলো কি -1.602 × 10⁻⁹। বুঝে গেছে? সেই ক্লাস 1 পড়ে আসো, 1 না সরি 10 পড়ে আসো তোমরা। ওকে, এই দুইজনের উপর ডিপেন্ড করতেছে যে আমার আসলে কি ক্রিয়েট হবে ওই জায়গাটার মধ্যে। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু সামনের দিকে আগাই। কি করছো তোমরা? সামনের দিকে আগাই, দেখো। সো বেসিক্যালি দুইটাই সমান, দুটারই সবকিছু সমান, জাস্ট একটা প্লাস একটা মাইনাস। কথা বলো না? আচ্ছা তোমরা কি জানো এই জিনিসটা মাথায় রাখো তো, এদের কি কোনো ভর আছে? ভর না হলে মুভ করে কেমনে? ভর আছে? খুবই সামান্য বলতে নাই। ভর না থাকলে তুমি পৃথিবীতে থাকতা না। সবাই কাজ করুন তো ইসে প্রতি কোনো দরকার এসে নিচে। আচ্ছা চেয়ার আছে দিকে? তুমি এই যে লাস্টের নাম কি? রায়হান। তুমি এমনি শুয়ে পড়ছো, ঘুমায় গেছো, বালিশ তো নাই বাবা আমার এখানে। এইভাবে বসেছি, ঘুমিয়ে নিয়েছি। সামনে আসো, তোমাকে ভালো লাগছে আমার, সামনে আসো। ভালো একটা ছেলে, সামনে আসো। কেমনে কেমন জানি শুয়ে শুয়ে ক্লাস করতেছো, আমি এরকম ছিলাম তোমার মতো। আমি কখনো সামনে বসতাম না, ভালো লাগতো না। সামনে জায়গা আছে? আচ্ছা দেখো কি নিয়ে বলতেছিলাম। আচ্ছা তো অবশ্যই তার একটা ভর আছে, এটা তো মাথায় রাখো, সবাই নোট করে নাও। খাতা কলম কই? এই কি? হ্যাঁ খাতা কলম না, এটা নোট করে নাও যে অবশ্যই তাদের মাস নিয়ে একটা কথা হবে। ওকে, আচ্ছা যার ভর আছে তার কি গতিশক্তি আছে? ভরবেগ প্রস্তুতরা E k = ½ mv²। গতিশক্তি পড়ো নাই? P = m × v। পড়ছো না এগুলো? এটা তো মাথায় রাখো জাস্ট, একটু পরে লাগবে, মানে আমি আমার মতো করে বলবো তো। ওকে, সো কারেন্টটা কি তাহলে বলো তো? ফ্লো অফ ইলেকট্রন, তাই না? তার মানে একটা নির্দিষ্ট সময় সে কি করবে, কোথায় ফ্লো করবে? এক্স্যাক্টলি, তার মানে কারেন্টের সংজ্ঞা কি হলো? আবারও বলতেছি, মুখস্থ করার কিছু নাই। কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন।
ঠিক আছে, বা ফ্লো অফ এ চার্জ থ্রু আ কন্ডাক্টর, এটার মধ্যে কারেন্ট পাস হবে, ইলেকট্রন পাস হবে, বুঝতে পারছো? কিন্তু এই তারের মধ্যে পাস হচ্ছে, হয় এই তারের মধ্যে হচ্ছে, ঠিক আছে। সো তার মানে অবশ্যই সেটা কি হতে হবে, তড়িৎ পরিবাহী হতে হবে, বুঝতে পারছি? বিশেষ হচ্ছে এখান থেকে কারেন্ট পাস হয়, বিশেষ হয় তো, না হলে একটু জিভাটা ভিজায় জিভাটা ভিজায় একটু দিবা, দেখো কেমন মজা। ওকে, সো ফ্লো অফ ইলেকট্রন, তাই না, বা চার্জ, তো চার্জটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, কি দিয়ে প্রকাশ করতেছি, ইউ দিয়ে। তার মানে কারেন্টকে যদি আমরা আই বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি, কিউ বাই টি, একক সময়, রেট মানে বলতে পার টাইমে বের করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই যে পানির বোতলে কথা বললাম, সেটা পরে, পানির বোতলে ভালো লাগতেছে না। সো এটা হলো কি ডাম 1, এটা ডাম 2। ডাম 1 মানে হলো গিয়ে নোয়াখালীতে থাকো বা দেখছো ব্র্যাকেট ইউনিভার্সিটি অপোজিটে বিশাল একটা গ্লোবের মতো আছে, ট্যাঙ্কির মতো, দেখছো কি? অনেক জায়গায় দেখবা বাসা বাড়ির ছাদে বা বড় বড় বিল্ডিং এ বিশাল বড় ট্যাঙ্ক বসায়। তো ওই ট্যাঙ্কটা নিচে কেন বসায় না, উপরে কেন বসায়? নিচে ওঠার প্রেশার ভালো কথা। এখন আমি একটা ডাম বসাইলাম আর একটা ডাম এখানে বসালাম, সো পানি নিশ্চয়ই এখান থেকে উঠে উঠে উপরে উঠবে না, উঠবে না? কেন? ফ্লো লাগবে, কেন ফ্লো উপর থেকে নিচে? প্রেশার বেশি করতে গ্র্যাভিটেশনাল ফোর্স, জি নিচের দিকে, তাই পানিগুলো নিচের দিকে পড়ার চেষ্টা করে, ঠিক আছে। তার মানে এটা একটা কারণ হতে পারে, আরেকটা কারণ হতে পারে যেখানে বেশি পরিমাণ থাকে, তাই না? যদি দুইটাই সমান হয়, এখন আমাদের এই কন্ডিশনটা চেঞ্জ করে পাশাপাশি দিয়ে দিলাম। এখন বলো তো কোনটা থেকে কোনটা যাবে? কোনটা থেকে কোনটা যাবে? 70 থেকে 80, 100 নাকি 100 থেকে 70? 170 হবে না? ততটুকু যাবে যতক্ষণ তার ব্যালেন্স না হয়। আজকে খালি এটা তো কথাই নাই, পুরো 100টা এখানে যা ভর্তি হবে, তাই না? তখন এটা 30 থাকবে, এটা ভর্তি হয়ে যাবে, বা একটা পর্যায়ে তার সমান হয়ে যাবে। আর্কিমিডিসের লতে তোমরা বলছিলা। সো ট্রিপলি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং একটা ফিজিক্সের হাইব্রিড, বুঝতে পারছো? তো জিনিসটা একটা অ্যাপ্লাইড ফিজিক্স থেকে আসছে। ওকে, তো সবার ফার্স্টে ছিল অ্যাপ্লাইড ফিজিক্স, মানে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স থেকে এই ব্রাঞ্চেসগুলো ক্রিয়েট হয়েছে, বুঝা গেছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো আমার এখানে কি হচ্ছে। তো ডাম 1 থেকে ডাম 2 তে যাবে, কেন? কারণ আমার এখানে পানির পরিমাণটা বেশি। আচ্ছা, এখন আমি যদি জাস্ট এই পানির বোতলটা নিই, ওই ওর নাম যেন কি, রায়ান, রায়ানের পিপাসা লাগছে, তাই রায়ান পানি খেতে চাইছে। আসো পিপাসা শেষ আসো আসো আসো, এইটুকু কাউকে পানি খাওয়ানো কিন্তু সব, জানো এটা? আসো আসো, বসে পানি খেতে, চেয়ারটার সামনে না। আরে না না, চেয়ারটার সামনে না, ভিআইপি চেয়ার, বসো। আরে মনে রাখো না, আগে পানি খাইছিলাম। এই কি করতেছো তুমি? দেখি এটা ঘুরে ওটার দিকে নিছো, কেমনে কি? তুই বসো। আরে কই দিচ্ছি, এই দেখো সব আমি গল্প করতে বিগিনেসলি না, এখন ভিডিও করব, ঠিক আছে? হাঁটো। আরে বাবা, আরে অ্যাকসেপ্ট করো, ব্যাস ব্যাস। এমন থাকো, এমন একটা দেখো, এমন থাকো, হ্যাঁ এই দেখো। আরে আইসমি না, যখন ওর পিপাসা লাগতেছে তখন ও পানি চাচ্ছে, আমি এটাকে ড্রেন করতেছি, পানিটা মুখে যাচ্ছে, যে পানিটা মুখে যাচ্ছে এটা হলো কারেন্ট, পানির যে অ্যামাউন্টটা সেটা হলো কি, চার্জ, মানে যে গতিতে এখানে যাচ্ছে এটা কারেন্ট, আর এই যে বোতলটাকে যে আমি পুশ করছি তাহলে ওই ভোল্টেজ। রায়হান কি? হ্যাঁ, রায়হান হলো কি এক্স্যাক্টলি, রায়হান হলো কি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, যার কারণে হলো কি চার্জটা তার মধ্যে ঢুকতেছে। তোমাকে গিফট করলাম, বোঝাতে পারছি? সো পানির বোতলটা হলো কি আমার সেই স্টোর হাউস, তার মানে কি কে আমাকে পুশ করতেছে বলো তো? ভোল্টেজ।
সো ভোল্টেজ বেসিক্যালি দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? পিডি পটেনশিয়াল ডিফারেন্স, যার কারণে আমার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে কি আমার চার্জ গুলো যায়। কিভাবে যায় বলো তো? একটা কন্ডাক্টরের থ্রুতে, একটা পাইপের থ্রুতে, একটা তারের থ্রুতে, বোঝা গেছে? তার মানে যার থ্রুতে যাচ্ছে সেটা কি বলো তো? একটা কন্ডাক্টর। যেই টাইম বেসে বা যে রেটে যাচ্ছে সেটাকে আমি বলছি কারেন্ট। যে যাচ্ছে সেটা কি চার্জ, এবং যে যাওয়াচ্ছে সে হলো কি ভোল্টেজ। এই রায়ান ভুলবো কোনদিন? আমাকে না, এই যে কারেন্ট ভোল্টেজ এগুলো ঠিক আছে। So, এখন আমি যদি বলি প্লিজ, আমি যদি এখন বলি যে ভোল্টেজ ইজ সামথিং দ্যাট হাউ মাচ এনার্জি ইট শুড ক্যারি অর নট, মানে ভোল্টেজ হলো কি এমন কিছু একটা যে কিনা এনার্জি ক্যারি করতে সহযোগিতা করে। এটা মানে কি আপনি বলুন তো? মাস নিয়ে কথা বলছিলাম, ভর নিয়ে, তাই মনে আছে? বলছিলাম না খাতায় লিখে রাখো ভর নিয়ে। কিসের মাস আছে বলো তো? কিসের কিসের ভর আছে? পাস হচ্ছে কে? চার্জ পাস হচ্ছে, বা ইলেকট্রনিক আমি তো জানি না আসলে। চার্জ পাস হচ্ছে, তো কোনো কিছু যখন পাস হয় তাতে একটা গতিশক্তি থাকে না? তাহলে বলো সূত্র কি? বোঝাতে পারতেছি আমি? ই কে ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কয়ার। এম কিসের মান? হয় প্রোটন আর ইলেকট্রনের মান, আর ভি কিসের মান? চার্জের গতি, চার্জের বেগ, বোঝা গেছে? সেটা বসালে কি গতিতে যাচ্ছে বা কি পরিমাণ এনার্জি ক্যারি করতেছে সেটা আমরা বের করতে পারবো। তার মানে এনার্জিটা ক্যারি করতে সহযোগিতা করতেছে কে? ভোল্টেজ। ভোল্টেজ যদি পুশ না করে, যদি এক্সটারনাল ফোর্সটা না দেয় ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে, তাহলে কি হবে? হবে না। তার মানে প্রত্যেকের পরিপূরক। আমার কাছে ব্যাটারি আছে, কোনো তার দিই নাই, বসে থাকো ব্যাটারি নিয়ে। আমার কাছে তার আছে, ব্যাটারি নেই, বসে থাকো তার নিয়ে, গলায় ঝুলে লাভ আছে? আমার কাছে অনেক চার্জ আমি ক্যাপাসিটরের মধ্যে বা ব্যাটারির মধ্যে স্টোর করে রাখছি, কিন্তু আমার কাছে কোনো মানে কি বলবো, ব্যাটারির ভোল্টেজও নাই, আমার কাছে হলো কোনো তারও নেই। আমি কি করবো এই চার্জগুলো নিয়ে? মাটির নিচে তো অনেক চার্জ আছে, ওই চার্জগুলো আমি কিছু করতে পারতেছি? অনেক ক্যাপাসিটি তো লেখা থেকে 220 ভোল্ট, ওখান থেকে আমি একটু শর্ট নিতে পারবো। ওটা বলে ক্যাপাসিটর এখন যায় না, এটা আলাদা করে কিছু করাবো, ঠিক আছে? ওটা তোমার ওই ক্লাসিফিকেশন অ্যানসার দিবে। চার্জ থাকলে তো ভোল্টেজ থাকবে। এক্স্যাক্টলি, তার মানে সবাই ভাই ব্রাদার, ঠিক আছে? তো এই ভাই ব্রাদারের সম্পর্ক নিয়ে একটা আঙ্কেল আছে, ওনার নাম ওহম আঙ্কেল, ঠিক আছে? ওহম আঙ্কেল একটা ল দিয়ে দিছে, লটা এরকম তার আগে আমি একটু বলি, আমি যে এনার্জি নিয়ে বললাম, তাহলে এনার্জি একটা জুল না? তাহলে আমরা ভি কে কি দিয়ে রিপ্রেজেন্ট করব বলো তো? এটা না? চার্জের অ্যাক্রসে কি পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, কি পরিমাণ কাজ হচ্ছে, তো কাজ কি বলো? জুল। আর চার্জ কি? কুলম্ব। জুলকে কুলম্ব দিয়ে ভাগ দিলে আমরা ভোল্টেজ পাই, ঠিক আছে? আমি যদি বলি 10 জুল কাজ হয়েছে, ওকে, এবং আমার চার্জের পরিমাণ হচ্ছে 2 কুলম্ব, তাহলে বলতে কত ভোল্টেজ হচ্ছে আমার ব্যাটারিতে, বা ওই জায়গায় আমার ওই ড্রাম বা ওই ব্যাটারি বা ওই পাওয়ার হাউসের ভোল্টেজ কত বলো তো? 5 ভোল্ট, ঠিক আছে? সো বেসিক্যালি ইটস আ প্রেসার থ্রু আ পাইপ। সো ওহমস ল কি বলছে বলো তো? ওহম আঙ্কেল যে আমার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আবার বলতেছি, আমার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে একটা পরিবাহীর দুই প্রান্তে কি বলতো? কি বলতে পারবা ওহমস লটা? কথা বলতেছি কে? বাংলায় বলতো? তাপমাত্রায় স্থির থাকলে কোন পরিবাহী দুই প্রান্তের বিভক্ত আসক্ত প্রবাহিত তড়িৎ প্রবাহের সমান। বাহ, মাশাআল্লাহ। এই তোমার নাম কি? তোমার বোরখাটা খোলা একটু।
আন্দাজে ও আচ্ছা আচ্ছা, দেখি আমি তোমাকে। তোমার নাম কি? মুসা। মুসা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। মুসা, তুমি তো খুব সুন্দর অ্যান্সার দিছো, ঠিক আছে? আমার মনটা ভালো হয়ে গেছে। এই জন্য আমি এখন আর কিছু গল্প করবো না, অন্য কিছু দেখাবো। আচ্ছা। ও স্ক্রিন দেখা যাবে না? আচ্ছা, তাহলে V0 টা অ্যাড তাহলে কিভাবে হলো? হ্যাঁ, হচ্ছে বিভব আর না তাহলে হোম আঙ্কেলের মতে V0 টা অ্যাড কিভাবে হলো, এটা আমি জানতে চাইছি। বলো, মানে তুমি যে সংখ্যাটা বললে না, বা যে লটা বললে, ওটার সমান কিভাবে হলো আর কি? V equal to I by। কেউ বলতে পারবো না? আচ্ছা, 2018 সালের ঘটনা, 18 না 19 সালে। সো 19 সালের দিকে, 18 সালে আমি আসনাতে ভর্তি হই। হ্যাঁ, আসনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি। তো মোটামুটি ধরো যে একটা ভালো স্কুল, ভালো কলেজ, হ্যাঁ, এরপরে একজন বাবা মা কি এক্সপেক্ট করে বলতো? বাবা মা ফ্যামিলির ছেলে কোথায় পড়বে বা মেয়ে কোথায় পড়বে, সফল দেখে না, ইউনিভার্সিটি স্কলারশিপ পড়বে, তাই না? কোথায় পড়বে? স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন। কেউ তার ছেলে মেয়েকে প্রাইভেটে পড়তে চায় না, ঠিক আছে? রায়, তুমি সামনে আসো, তুমি দেখতে পারতেছো না, এখানে চলে আসো। ও একদম মাথা ঝুঁকে বের করে কাজ করে আমার দেখতেছে। তুমি এখানে কোথাও বসতে পারো, এখানে বসতে পারো, অনেক ফোন। তো স্বাভাবিক পাবলিকে পড়বে, তাই না? তখন যেটা হলো 18 জুনের দিকে, 17 তে আমাদের এইচএসসি দেওয়া শেষ, জুনের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হলো, মেয়ের দিকে ভর্তি পরীক্ষা হলো আসন্নতে। তো ওটা হলো কি স্প্রিং এর পরীক্ষা। ফলের পরীক্ষা হয়েছিল আবার 17 নভেম্বরের দিকে, 6 মাস করে করে একটা সেমিস্টার হয়। তো ওরা আবার বুয়েটকে ফলো করে, আসন্ন টোটালি বুয়েটকে ফলো করে, বুয়েট যা বলবে তাই। ওকে, তো ভালো কথা। এখন স্বাভাবিক, আমি আল্লাহর রহমতে কোথাও চান্স পাই নাই, ঠিক আছে? তো কেন আল্লাহর রহমতে বললাম, এটার একটা কারণ আছে। সেটা হলো গিয়ে মূলত আবরার ফাহাদকে ছিল, তাই না? আবরার ফাহাদ আমার ফ্রেন্ড, ঠিক আছে? এবং আবরার ফাহাদকে যে মারছে, যে পিটেছে, ওরা আমার ফ্রেন্ড। সবাই নর্মাল কলেজে ছিল। আমি তো খুব ভদ্র ছিলাম কলেজে, তো আমি ছিলাম গ্রুপ 10 এ। তো অন্যান্য গ্রুপে গিয়ে আমি ক্লাস করতাম, মানে ড্রেস তো একই, গ্রুপ চেনার তো কোনো উপায় নেই। আর একটা ক্লাসরুমে 160 জন, টিচার পক্ষে বোঝা সম্ভব যে এই ছেলেটা কোন গ্রুপে, ঠিক আছে? তো আমি গিয়ে বসে থাকতাম, ওখানে গিয়ে আপনার সাথে পরিচয় ছিল। তো ইউজুয়ালি কি হয় আমি জানি না, মানে খুব আশাবাদী ছিলাম যে উদ্ভাসে তোমরা তো মানে কোচিং করছো, তাই না? তুফার বেশে আমি ক্লাস করতাম। তো আমার বন্ধু এখনো আমাকে বলে, ও বুয়েটের সিএসসি তে পড়ে, ফাহমিদ নাম, ও এখন ইউএইতে লেকচারার হিসেবে আছে। তো ও আর্কিটেকচারে বাংলাদেশের মধ্যে 3rd হয়েছে, ঠিক আছে? আমি আবার আর্কি কোচিং করছিলাম। বুয়েটের আর্কি নিয়মটা কি জানো? বুয়েটের পরীক্ষা হয় 600 মার্কের, আর্কিতে 300 মার্ক। সো তুমি যদি আর্কিতে 300 পাও আর এখানে 200 পাও, তুমি বুয়েটে চান্স পাবে না। আমি বুঝাতে পারছি তোমাকে? তুমি 300 200 কত হলো? 500 হলো না? কিন্তু কিন্তু তুমি যদি এখানে 600 তে 400 পাও আর এখানে 100 পাও, তুমি বুয়েটে চান্স পাবে আর্কিতে।
বুঝতে পারছিস হিসাবটা? মানে তোমাকে আগে মাস্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য যে 30টা কোশ্চেন আছে 10 10 10 না, যে 60টা কোশ্চেন আছে 20 20 20 20, সো ওগুলার সেশনটা পার করতে হয়। বুঝতে পারছি? ওটা পার করতে পারলে তুমি টিকে গেলে, এরপর আর্কিটেকচারে তুমি যত পারো তত তোমার বোনাস। যদি তুমি আর্কির ফর্ম তুলা না তুলে তো শুধু একটুই কাউন্ট হবে। বুঝতে পারছো? তো পরীক্ষার পরে আমার ডান পাশে পড়ছিল একটা ট্রিগানের সামনে আর বাম পাশে পলিক ক্রস, ঠিক আছে? তো মাশাআল্লাহ ব্যবসা করে। তো ওদের পেন্সিল যেটা ছিল, মানে আমাদের তো আর্কিতে কিছু ড্রয়িং ছিল 2B 3B HB, ঠিক আছে? আর একটা 6B ছিল, মোটা হয় অনেক, প্রচন্ড মোটা হয়, ঠিক আছে? তো যারা ড্রয়িং করে ওরা জানে। তো ওই 6B পেন্সিলটা ওর কাছে ছিল না। তো বুয়েটের সার্ভে গার্ডে ছিল। এখন ওই নিয়ে আমি বলি কি, আচ্ছা তোমার কাছে একটা পেন্সিল হবে 6B? আমি বলছি যে আমার কাছে একটাই আছে। আমি বুঝলাম না, বলবো এটা খুব মাইন্ড করছে আর কি। যাই হোক, তো দেখি পাশে হলো গিয়ে আমার পাশে স্যার দাঁড়ায় আছে। তো স্যার কিছু বললো না আমাকে। তা আমি বললাম চুপ করে আছি, কিছু বলেন। এরপরে আবার গেছে, সরি স্যার এখানে এসে দাঁড়াইছে, কারণ পাশে তো আবার কলেজ আছে। স্যার এখানে এসে দাঁড়াইছে, আবার হলো কিছু করে আমাকে ডাকতেছে, দেখে হলো গিয়ে আবার একটা রাবার নাকি কিছু চাইছিল, তো আমি তাকে দিছি। তো স্যার এসে বললো কি, তোমার রোল নাম্বার কত? স্যার এটা। তো বলতেছে যে বুয়েটের পর থেকে কথা বললাম, তুমি জানো না? সরি স্যার, পেন্সিল দিছি। তো বলছে চুপ করে আছিস, বলেন। আচ্ছা, তো দেখি রোল নাম্বার লিখে দিই। পাশে ভলিক্লাস আছে, ও বললো যে পাশে কি বিজ্ঞানের সামনে বসছে। তা আমি বুঝলাম ও কেন তো বুদ্ধিমত্তা। যাই হোক, আমি জানি না কি হয়েছে, বোধহয় একটা মানুষের ব্লেম দেওয়ার দরকার নাই। এরপরে আমি ওই মেয়েকে জীবনে দেখিও না, আমি চেহারা বলে গেছি কে বসছিল। তার সাথে জিজ্ঞেস তারা বলে এই তুমি চিনছো আমার, এখন দূর সব, মানে এরকম একটা ভাব, আমি চিনবো না আর কি, আননোন পারসন, মানে চেহারা ভুলে গেছি। তো রেজাল্ট যখন দিল, আমার রেজাল্ট দুইটা হয়, একটা আর্কি রেজাল্ট হয়, আর্কি রেজাল্ট কিন্তু আর্কিটেকচার রেজাল্ট হয় না, আর্কি রেজাল্ট হয় ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কি মিলায়। আর বইটার যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার রেজাল্ট হয়, দুইটার আমার একটা তো নাম নাই। ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়, ঢাকা ভার্সিটিতে এরকম ছিল, মানে আগের দিন ছিল ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটি তোমরা পরীক্ষা দিছো? দাও নাই কে কে? আচ্ছা, তো মোটামুটি সবাই ওএমএস সিস্টেম সম্পর্কে জানো? দেখো বুঝতে পারবে জিনিসটা কি হয়েছে। কলামগুলো অনেক কনজেস্টেড না? হ্যাঁ, মনে হয় বাপদাদা 14 বর্ষের জমি পেয়েছে, একটু করে জমি সারে ওরকম একটা অবস্থা, একটু করে জায়গা থাকে। তো এরকম ছোট করে 4টা ঘর থাকে, ফিল আপ করতে হয় এভাবে করে। 30 নাকি? হ্যাঁ 30 ছিল। এটা ছিল হলো গিয়ে বাংলা, এটা ছিল ইংলিশ, এটা ছিল ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা ম্যাথ, এটা বায়োলজি। বায়োলজি আর ম্যাথ এরকম ছিল মোস্ট অফ ইট। আমি ভুলে গেছি, আজ থেকে কত 8 বছর আগের কাহিনী। টাইম ফ্লাইস। সো আমি কেমিস্ট্রি খুব ভালো পারতাম, ঠিক আছে? কেমিস্ট্রি আমি 30টা মনে ছিল না 25 ছিল, আমি অলমোস্ট 22টা দাগে গেছি। ফিল আপ, আমার ফিল আপ। তো সেম আমার এই পাশে বসছে রাজুগুপ্ত একটা ছেলে, বাম পাশে বসছে একটা হলিক্রস, না এই পাশে হলিক্রস বসছে, আর এই কোণার বরাবর একটা হলিক্রসের মেয়ে বসছে, ঠিক আছে? কারণ পরীক্ষার প্রায় 40 মিনিট আগে হয়ে গেছিলাম, এখন আর বড় বড় ফ্যান দেখা ছাড়া কোনো উপায় নেই। তো কি করবো, বলে কি ভাইয়া আমার নাম এটা, হ্যাঁ ভাইয়া হাই আমি এই কলেজের, আচ্ছা ও তুমি এই কলেজের, জাস্ট ফ্রেন্ডলি আলাপ। তো ওই মেয়ে আর এই মেয়ে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, তো বায়োলজিটা তোমায় পাবে স্বাভাবিক। আর ঢাকা ভার্সিটি বায়োলজি তুলনামূলকভাবে ইজি হয়। ওকে, শোনো মজার কাহিনী। ম্যাথস 2017 কোশ্চেন দেখবা, মানে এত করে করছে ম্যাথস, ওই আমাদের সময় ক্যালকুলেটর ছিল না। ওকে, তোমাদের সময় রিটায়ার হয়েছে, আমার সময় রিটায়ার ছিল না। তো ম্যাথ আমি কি করছি, দুইটা পারি আবার দুইটা দাগাইছি, এরকম করে করে ফাঁকা ফাঁকা করে দাগাইছি। ফিজিক্স আমি নামাতে পারছি, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি আমি শেষ, মানে আমার ফিজিক্স আর কেমিস্ট্রিতে 22টা 23টা করে অ্যান্সার করা শেষ। আমি বসে আছি, এখন বসে বসে ম্যাথস সলভ করতেছি। বায়োলজি তো পুরো ফাঁকা, ঠিক আছে? আমি বায়োলজি একদমই পারি না, মানে বায়োলজি আমি একদমই পারি না। বায়োলজি একটা জিনিস পারি, ছবি আঁকা। ওকে, এই ছবি আঁকা না, ওই মধ্যে ছবি আঁকা যায় না। তো আমি করছি কি, পুরো ইন্টার বায়োলজি কোশ্চেনের মধ্যে আমি 4টা অ্যান্সার করছি আমার নিজে। তো ওগুলোকে দাগিয়ে সুন্দর করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম 4টা দাগাইছি। দাগে এখন হলো গিয়ে আমার সেট আর ওই কর্নারের সেট সেম মিলে গেছে। তা আমি ওর বগলের তো নামে করে দিতেছি, ঠিক আছে? প্যাটার্ন দেখতেছি আপনাদের করে, আমি দেখছি খালি যে 4 এর বি দাগা লাগে, ঠিক আছে? ওকে, তারপর কি বি বি, ওটা বি, হ্যাঁ দাগা এমন করে 5-6 দাগা করছি, ঠিক আছে?
এরপরে শোনো, এরপর আর দেখা যায় না, আমি করে ম্যাথ দেখাই, ঠিক আছে, ম্যাথ ফিল আপ করতেছি, ম্যাথ গুলো আবার পারতেছি, হ্যাঁ নিচ থেকে ফিল আপ করা শুরু করছি গ্যাপে গ্যাপে। ফিল আপ করতে গিয়ে আমি আবার দেখছি বায়োলজি দেখতে পারছি কতগুলো, হ্যাঁ মাঝখান কি শেষে গুলো দেখতে পারছি, কোনো দেখছি 17 নম্বর থেকে দাগাইছে, 17 নম্বর থেকে আবার দেখা শুরু করছি বায়োলজি, আর এখানে ম্যাথ গুলো অ্যানসার করছি। একটা পর্যায়ে আমি দেখলাম যে কি রে এখানে ওভারল্যাপ করতেছে কেন। তো পরীক্ষার আর ধরো 15 মিনিট বাকি, আমি দেখলাম যে ওই দেখা অবস্থায় আমি ম্যাথের মধ্যে দাগে ফেলছি, আর যেগুলো ম্যাথ সলভ করছি ওগুলো বায়োলজিতে মাশাআল্লাহ। ঠিক আছে, এখন কি করব? ম্যাডাম কাছে গেলাম, ম্যাডাম আমি তো বলতে পারি আমি দেখছি, ম্যাডাম এটা ভুল করে ফেলছি, আমি ওএমআর এর কলাম ক্রস ওভার করে ফেলছি, কি করব? তো বলে যে আমি যদি এখন পিয়নকে ডাকি, পিয়ন আসবে, তোমার আইডি নেবে, আইডি নিয়ে এই ওএমআর এক পাশে তোমার নাম রেজিস্টার করা হয়ে গেছে, সাইন করা হয়ে গেছে, ওএমআর চলেও গেছে। সো তুমি আসলে এখন হলো ইডেন মূল্য কলেজ, ইডেন মূল্য কলেজ করছিল, ইডেন মূল্য কলেজ থেকে আমার ঢাকা ভার্সিটি ক্যাম্পাস যেতে সময় লাগে 20 মিনিট, ওখান থেকে পিয়ন আসার সময় লাগে 20 মিনিট, 40 মিনিট তোমার এক্সাম শেষ, তুমি কি করতে পারবে বলো? তো এখন আমি তো পুরো স্তব্ধ। ওই দিন ছিল নভেম্বরের 13 তারিখ, সম্ভবত 12 তারিখ ছিল, আমার এখনো ডেটটা মনে আছে, ঢাকা ভার্সিটির পরীক্ষা। পরের দিন সকালে আবার বুয়েটের পরীক্ষা, আর দুপুরে হলো যে আর্কিটেকচারের পরীক্ষা। তো মানে মনটা প্রচন্ড খারাপ যে এই ছাকলামি করলাম, মানে সিরিয়াসলি মানুষের জীবন নির্ভর করে এটার উপরে এই ছাকলামি করলাম আমি। তো পরে আমি সুন্দর মতো করে তাকাই আছি ওইমানের দিকে, ওইমানের মধ্যে তাকাই আছে, আমি ওইমানের তাকাই আছি, আর কি করবো? ঘন্টা বাজলো, পরীক্ষার হলে খাতা জমা দিলাম। তো সবাই জিজ্ঞেস করছে এটা হয়েছে, আমি একটা অ্যান্সার মিলাই না, একটা সিঙ্গেল অ্যান্সার, কারণ আমি জানি আমার কি বলবো, মানে এটা পাস করা অসম্ভব, রেজাল্ট আমার আসবে না। তো কেমনে জানি আমার 8700 আর সামথিং একটা সিরিয়াল আসছে। তখন আমি চিন্তা করলাম যে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি এত ভালো দেখাইছি, জাস্ট এই দুটো নাম্বার আসছে, এই দুটো নাম্বার তো নাই, উল্টা নেগেটিভ মার্ক, মানে এগুলো তো নাম্বার নাই, এক দুটো হইলেও হইতে পারে, উল্টা নেগেটিভ 0.25, তাহলে বুঝতেছো কি ভয়ঙ্কর অবস্থা এখানে। তারপরে যে আমার 8700 না কত একটা আসছে, আমি তো অবাক, এটা কেমনে সম্ভব? আমাদের সাথে 3000 মতো সিরিয়াল নিছিল, 3000। যাই হোক, আমার ভাগ্যে ছিল না, আমি কি বলবো আর বলো। পরের দিন বুয়েটে পরীক্ষা, বুয়েটে গিয়ে তো আমার ওটা মাথার মধ্যে ঘুরতেছিল, তারপরে তো ঘটনা ঘটাই দিলাম, ঠিক আছে। বুয়েটে তো দুইটা পরীক্ষা যখন মিস হয়ে গেল না, এরপরে আমি আরো 4 জায়গায় পরীক্ষা দিছি, আমার এক জায়গাও চান্স হয় নাই, নট আ সিঙ্গেল ওয়ান। আমি কুয়েটে পরীক্ষা দিছি, আমার হয় নাই, আমি চুয়েটে দিছি, আমার হয় নাই, মেডিকেলে তো আমি ইচ্ছাই ছিল না, যে মেডিকেল দিছি, আমার হয় নাই, কৃষি ইউনিভার্সিটি দিছি, আমার হয় নাই, 4 জায়গায় পরীক্ষা দিছি, এক জায়গাও হয় নাই। এরপরে পরীক্ষা হলো আইওটিতে, ঠিক আছে। আইওটিতে আমার সিলেবাস ছিল 1200-1300, ঠিক আছে, লাস্টের দিকে আর কি, তখন বিজ্ঞান চালু হয়। তো এটা বলার একটাই উদ্দেশ্য যে উদ্ভাসে আমি গেছিলাম, বিশেষ করে ছেলের জন্য বলতেছি, মেয়ে হলো 7 খুন মাফ, ঠিক আছে, কারণ দুনিয়াটা ছেলের জন্য কঠিন, মেয়েদের জন্য ইজি না। আমি রিলেটিভ ফেস করছি, তো আমি দেখছি এই জিনিসগুলো, সো মেয়েরা কাইন্ডলি অফেন্সিভ হলো না। তো এখানে এটা চেয়ার উদ্ভাসের, আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, উদ্ভাস সবাই আমাকে চেনে, মহতুল ব্রাঞ্চে। এখন যদি কেউ বলো যে ফুয়াদ স্যার বা ফুয়াদ ভাইয়া, একটা আমি চিনি আমাকে, যদি কোনো পুরাতন স্টাফ থেকে থাকে। তো তো বসে আছে ভাইয়ারা, আমি বললাম আরে ফুয়াদ কি অবস্থা, হয় বসে বসে। জি আমি তো আসলে টিচারের ফর্ম, টিচার বাবা আরে সেই না ফর্ম কি ঢাকা ভার্সিটি, তাই না? এই পজিশন কত বলো তো? ঢাকা ভার্সিটি হয় না, যেই পজিশন আমি তোমাদেরকে স্টুডেন্ট বলতে পারবো না ওই সিচুয়েশনে। তো বুয়েটে তো নিশ্চয় হয়েছে, ওয়েটিং আসছে না, বুয়েটে ওয়েটিং হয় তো বলে কোথাও হয় নাই, আমি বলছি না। তো আমি বললাম হ্যাঁ আমি নিজে গেছি, টিস্যু উপরে দেওয়া যাবে, তুমি ওখানে গিয়ে সাইডে গিয়ে বসো, আমাকে এখান থেকে চেয়ারে ওখানে বসাইলো, আমার এখানে স্পষ্ট চিহ্ন মনে আছে, আমাকে এখানে পাশে বসাইলো, আমি বসো, আমি দেখতেছি টিচারের ফর্ম তো শেষ হয়ে গেছে আজকে। আমি বসে আছি, আমার এই ভাইটার ফ্রেন্ড প্রায় 20 মিনিট পর আসলো, এসে বসলো। তো বললো যে ভাইয়া আমি 700 পিএস WRE পাইছি, ওয়াটার রিসোর্স একটা সাবজেক্ট আছে। আরে বুয়েট থেকে আসছে, এই স্যান্ডউইচ নিয়ে তাতে আর কি আছে ভাই, কফি না চা? ঠিক আছে, চা মনে হবে না আপনার, একটা কফি মাস্ট, আপনি তো আমাদের কোচিং এ গর্ব, এই ভাই একটা কফি নিয়ে মাস্ট, ঠিক আছে। আর কিছু আছে ভাই, আজকে লাঞ্চ টাইমে প্লিজ করে যান, প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট, আজকে লাঞ্চ টাইমে করে যান, হ্যাঁ ভাই আমার কিছু লাগবে না, একটা ফর্ম দেন,
আমি ফিল আপ করে চলে যাবো। না ভাই, না খেয়ে আমি যেতে পারবো না, ঠিক আছে? তোরা জোর করে ঠেসে খাওয়াইলো, ফর্মটা ফিল আপ করলো, ফর্মটা ফিল আপ করে উঠে চলে গেল। আমি বললাম হ্যাঁ আমি তো বসে আছি। ও আসে ফর্ম নাই ভাই, আমি হলে আপনাকে জানাবো, ফর্ম যখন আসবে আমি আপনাকে জানাবো। একটা টিস্যু দরকার, বুঝে গেছি। না না ভাই টিস্যু তো নাই, গামছা আছে, গামছা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে বের হয়ে গেছে। সো মানে ওই ফিলিংস আসলে বোঝানোর মতো না, ঠিক আছে, যে কতটা কষ্টদায়ক, মানে এটা আসলে কখনো ভাষায় বা প্রকাশ করার মতো না। জাস্ট আফটার 18 or 20 days আমার আইআইটি সিএল আসে। আইআইটি পরীক্ষাটা অনেক পরে হয়, ডিসেম্বরের দিকে হয়, জানা মনে হয় ডিসেম্বরের শেষের দিকে হয়। তো আমি বললাম, পরে আবার গেছি যে ভাইয়া ফর্ম দেওয়া যাবে, আইআইটি সিএল আসছে। তবে আগে বলছি ভাই আইআইটি সিএল আসছে তো ফর্ম দেওয়া। ভাইয়া আপনি যে কি বলেন না, আপনি আমার চেয়ারটা নেন, বাইরে করে আপনি আমাদের চেয়ারটা দিতে আপনি আমার চেয়ারে বসেন। আপনি ভাই ঘেমে গেছেন, আপনি সাইডে বসেন। এই তোমরা সবাই তো এই ফ্যান বাতাসটা ইজি করে দাও, এসি তো বাড়াই দাও তো। আপনি কফি খান, স্যানিটাইজার স্টপে নেয়, আপনি কফি খান, আমি দেখি আর কি সামনে যায় কিনা। হ্যাঁ আমাকে খালি জাস্ট ফর্মটা দেন, আমি ফিল আপ করে চলে যাবো। সো তখন ছিল পাহলবী ভাই, সুশান্ত ভাই, তারপর হলো গিয়ে সৈকত ব্রো, ঠিক আছে, তারপর হলো গিয়ে পার্থদা, মানে এরা ছিল আর কি তখন। এখন এরা সব মহসিন ভাই, এরা এখন টপ টপ জায়গায় চলে গেছে সবাই। তারপর কাব্য ভাই ছিল, বন্ধু পাঠশালা কাব্য ভাই, চিন্তা তোমরা সবাই উদ্ভাসের প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে যে অপার, সবাই উদ্ভাসের প্রোডাক্ট, ঠিক আছে। এরা সব সিনিয়র ভাই, আমারও প্রায় 5-6 বছর সিনিয়র, অনেক সিনিয়র। তারপর হলো গিয়ে ফিজিক্স পড়ে তো ভাইয়ের নাম ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম। তো সবাই মোটামুটি ফেমাস, ওরা আমার আর কি ডেমো ক্লাস নিয়েছিল। তো এরপর ক্লাস নিয়ে আমি সিলেক্টেড হই, ক্লাস নিই। এই কথাগুলো উদ্দেশ্য একটু করে বুঝতে পারবো। আমি ক্লাসে ঢুকি, ক্লাস নিচ্ছি, ক্লাসে একটা পর্যায়ে আমি একজনকে ডাক দিই পিয়নকে, একটু আসেন তো, কি লাগবে? আমার মার্কারের কালি শেষ হয়ে গেছে, বিলিভ মি। জাস্ট আমি খালি এখান থেকে ডাক দিছি মনে করে, আমি বলছি যে একটু আসেন, মার্কারের কালি শেষ হয়ে গেছে। তো বলে আপনি ওয়েট করেন। এই যে ওয়েট করতে বলো, 15 মিনিট খবর নেই, আসে আসে না, আমি তো ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ আমি ক্লাস নিতে পারতেছি না, মার্কার সাথে ক্লাস নেবো কেমন? 15-20 মিনিট পর সে দেখি যে এরকম গাড়ি ধরা একটা বক্স নিয়ে আসছে, আর উপরে হলো গিয়ে 4-5টা মার্কার। ও নিয়ে এনে মতো রাখলো, রেখে বলতেছে ভাইয়া আনছি একটা মার্কার এত লাগে ভাইয়া, আমি তো ক্লাস স্টুডেন্ট বসে আছে, কেমন হয়ে গেল না 1.5 ঘন্টা ক্লাস, 15-20 মিনিট। বলে ভাই আপনার টিস্যু আছে, টিস্যুটা নেন। আমি তো টিস্যু বলি নাই। বলছে ভাই ওই যে কপালে একটু ঘাম জমছে না, ঘামে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আপনার টিস্যু ইউজ করেন, আপনার জন্য আনছি। আমি বললাম তুই শালা আমারে, যখন আমি ভিজে গেছিলাম আমার বলছি গামছাতে মুছতে, এখন তো অন্য টিস্যু আনছিস। তো এইগুলো কি অবস্থা বাংলাদেশের মানুষের, ঠিক আছে। হ্যাঁ এটা মনে মনে বলছি, এটা ওনাকে বলি নাই। তো বেসিকলি আমি ফুয়াদি ছিলাম, ফুয়াদি আছি, ইনশাল্লাহ থাকবো। জাস্ট 1 মাসের মধ্যে, 1 মাস না 18 দিনের মধ্যে আমি জাস্ট একটা ভার্সিটির পজিশন নিছি, তাও চান্স পাইনি, একটা পজিশন নিছি, ভর্তিও হই নাই, ঠিক আছে। তার জন্য আমার জন্য সে একদম মানে কলিজা দিয়ে দিচ্ছে। তো চিন্তা করে দেখো ভার্সিটি পজিশনটা কত মূল্য, বাংলাদেশের মানুষ এটা কই নিয়ে গেছে। আমি তার সাথে কোনো এক্সট্রা টাকাও দিই নাই, তাকে কোনো আলাদা করে সম্মানও করি না, তাকে কোনো অপমানও করি নাই। সেই মানুষটাই আছে, কিন্তু তাদের অ্যাটিটিউড আর বিহেভিয়ারটা, বুঝতে পারছো? সো আমি তোমাদের বলছিলাম মনে হয় যে তুমি রাস্তায় গিয়ে একটু পা ছেড়াই মলে ছেঁচড়াই পড়ে থাকো, তোমার কাছে কেউ আসবেও না। অথচ কোনো একটা মেয়ে যদি একটু উষ্টা খায়, উফ বলে দেখো যখন 100 মানুষ জড়ো হয়ে গেছে, ঠিক আছে। কেউ পানি আনছে, কেউ ট্রেন নিয়ে আসছে, কেউ হেলিকপ্টার ফোন দিচ্ছে, ঠিক আছে, কেউ 911 ফোন দিচ্ছে, কেউ অ্যাম্বুলেন্সে কল করতেছে, আপনি মনে একটু ব্যথা পাইছে, আপনি কিছু লাগবে একটু বসেন, একটু বাতাস করে দাও, ঠিক আছে। গ্রাম থেকে ফোন দিচ্ছে টাকা আনার জন্য, মানে এটাই গ্রাম দেওয়া। এটা আমি মানে বানাই কিছু বলতেছি না, এটাই বাস্তবতা। আমি দেখছি নিজে, আমি দেখছি রাস্তায়, আমি তো বাইক চালাই, রাস্তায় দেখি মানুষ অ্যাক্সিডেন্টে কেমন পড়ে থাকে, কেমন মরে পড়ে থাকে, কার কাছে কে কতটুকু অ্যাপ্রোচ করে, কার কাছে কে যায়, বুঝতে পারছো? তুমি যতই সুন্দরী ছেলে হও, সে তো সুন্দরী হয় না, যাই হোক, যতই সুন্দর ছেলে হও, সুন্দর লাভ নাই। স্যার মেয়েদের জন্য তো অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি যেটা ফেস করছি এটাই বললাম। যেমন আমি অ্যাজ এক্সাম্পল আপনি একটা স্টুডেন্ট, এখনো যদি আপনি বিডি জবস চেক করেন, আপনি 100টার মধ্যে 40টাতে পাবেন অনলি ফর মেল। ফিমেল দেখুন তোমাদের টেক্সটাইলে জবটা এরকম দেখো, মানে তুমি যে ফ্যাক্টরিতে ঢুকবা ওখানে টেক্সটাইল না স্যার, অন্যান্য ক্রাইটেরিয়া তো আছে। অন্যান্য ক্রাইটেরিয়া তো আমি দেখছি
আমি এমন দেখছি শুধু মেয়েদেরকেই নেওয়া হয়, ছেলেদেরকে নেওয়া হয় না। না, এটাও যদি বিউটি প্রোডাক্ট যারা বিশেষ করে টিউশন only for female না, মোটামুটি। আচ্ছা, আমি অন্যান্য উপরে যাচ্ছি না, আমি রাস্তায় যেটা দেখছি এটা তুমি বিলিভ করো না করো, তোমার যদি ভাই বোন থেকে থাকে তাদেরকে বলো, দেখবা যে একই কথা আর কি, ঠিক আছে? সো মানে মেয়েদের জন্য তো ছেলে থেকে আরো ডাবল প্রতিবন্ধকতা, ঠিক আছে? এই যে আফগানিস্তানে, ফিলিস্তিনে যারা, তুমি জানো এই নিউজটা পাইছো কিনা, যে মেয়েদেরকে নোংরা অফার করা হচ্ছে ত্রাণের বিনিময়ে। তোমার এই নিউজটা পড়ছো কিনা জানি না। তাহলে একটা মেয়ে কতটা অসহায় হইলে তার হলো গিয়ে একটা মানে ক্ষুধা আর ত্রাণের জন্য সে হলো গিয়ে কাজ করতে রাজি হয়েছে। চিন্তা করে দেখো মুসলিম নারীরা, চিন্তা করে মেয়েরা কত অসহায়। সো এরকম আছে, এক্সট্রিম কেস পর্যন্ত আছে, ওকে? তো কিন্তু কথা হলো গিয়ে দুনিয়াটা আসলে তুমি যদি পার্সপেক্টিভে চিন্তা করতে যাও, আমি রাস্তার পার্সপেক্টিভ বলছি আর কি, আমি দেখছি তো, তো মানে করে দেখো তাকায় না, এই একটা অবস্থা। এটাই বাস্তবতা। সো আমি কাউকে ছোট করতেছি না, আমি ছেলেদেরকে ফোকাস করে বলতেছি যে আসলে ছেলের জন্য কতটুকু কঠিন, এটাই আর কি। আবার তুমি আবার রেগে যাচ্ছ। আচ্ছা, এতগুলো কথা কেন বললাম আমি? ও একটা ভিডিও দেখাবো, অনেক কিছু বলে ফেলছি, সরি। আচ্ছা, এরপরে অন্যদিকে যাবো, তোমরা আমি কিছু বলে ফেললাম। আচ্ছা, এরপরে আমি চিন্তা করলাম যে আমি এমন জায়গায় পড়বো, বা যে জায়গায় পড়ি না কেন, সেটা ইউনিভার্সিটি স্কলারস হোক, সেটা ব্র্যাক হোক, সেটা নর্থ সাউথ হোক, না আমার কম্পিটিশন হবে পুরো ওয়ার্ল্ডের সবার সাথে। বুঝতে পারছো? আমার কম্পিটিশন পুরো ওয়ার্ল্ডের সবার সাথে। আমি যদি টেক্সটাইল করি তাহলে ওয়ার্ল্ডের সব ছেলে মেয়ের সাথে আমার টেক্সটাইলের কম্পিটিশন হবে। আমি যদি সিএসসি করি তাহলে ওয়ার্ল্ডের যতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টের সিএসসি করে ওদের সাথে কম্পিটিশন হবে। কারণ দুনিয়া এখন ছোট হাতে নিতে, তুমি চাইলে অনলাইনে দেশের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারো। আমি যেহেতু ট্রিপলি করবো, আমার ইচ্ছা, ছোটবেলায় বেশি পাতি ভাঙতাম, ঘুরাইতাম, মশলাইতাম, তাইলে হলো গিয়ে কোন জিনিসটা আছে, তখন দেখলাম যে রোবট বানানোটা আর কি অনেক সোজা, খুবই সোজা রোবট বানানো, ঠিক আছে? তো এই সোজা জিনিসটা আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, এবং তখন এইসব রোবটকে বুঝতেই না ঠিক মতো করে। আমি 2017 সালে কথা বলতেছি। কে করে দেখি কেউ করে না, নেটে নাই কোনো ইন্টারনেট রিসোর্স, ঠিক আছে, ভালো কোনো রিসোর্স নেই। তখন আমি চিন্তা করলাম যে ইঞ্জিনিয়ার মানেই দেখবা প্রবলেম সলভার, ওকে? তাহলে কি প্রবলেম আছে? তখন আমি দেখলাম যে স্টিফেন হকিংসের ওই চেয়ারটা নিয়ে কথা হচ্ছিল, তুমি কি জানো স্টিফেন হকিংসের চেয়ারটা? তুমি জানো কিভাবে অপারেট করে বলো তো? ওই চেয়ার মানে আমি বসে থাকি সারাদিন, দেখছো? ব্রেনের সাথে somehow connect। ওর জিভার সাথে কানেক্ট, সবাই জানে ব্রেন, বাট ব্রেন না। ও এইভাবে যখন থাকে জিভাটা খুবই স্লাইটলি নড়ায়, এরকম তুমি বুঝবাও না, এত হালকা নড়ায়, ওই জায়গায় খালি নিউরনটা অ্যাক্টিভ আছে, পুরো বডি রকেজ। বুঝতে পারছো? এই জিভাটা এত হালকা পরিমাণ নড়ায়, ওইটা থেকেই হলো গিয়ে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা ওটাকে এনকোড এন্ড ডিকোডের মাধ্যমে আমরা ওটাকে প্রসেসিং ইউনিট দিয়ে ডিসপ্লের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে সে আসলে কি বোঝাতে চাচ্ছে, আর একটা ভয়েস আউটপুট সহ। বুঝতে পারছি? ওই চেয়ারের দাম জানো? না আইডিয়া আছে? কোটি টাকা। তোমার কিডনি, ওর কিডনি, ওর বাপের মায়ের কিডনি, আমার দাদা তো মারা গেছে, ঠিক আছে, বাপ দাদার কিডনি, সবার কিডনি 14 কিডনি বের চলছে কিন্তু তুমি জানো এত দাম। তাহলে বাংলাদেশের মানুষের যে ইনকাম, সো ওই ইনকাম চিন্তা করে আমার একটা কিছু বানাইতে হবে না, যেটাকে বাংলাদেশ মানুষ ইউজ করতে পারবে। তুমি বুঝতে পারতেছি? ওখান থেকে আইডিয়া নিয়ে আমরা বাংলাদেশে একটা কম্পিটিশন হয়, এটা হলো গিয়ে টেক ফেস্ট। তোমরা কি 3 Idiots দেখছো না? Yes sir. আচ্ছা, 3 Idiots এর মুভি কাহিনী কোন ইউনিভার্সিটি তোমরা কি জানো? হ্যাঁ হ্যাঁ, চায়না। ফুংসু ওয়াংসু ওটা হলো গিয়ে তোমার লাদাখে থাকে, চায়না ইউনিভার্সিটি। চোখ ছোট চায়না হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ওটা হলো গিয়ে এনআইটি তে শুট করা, কিন্তু কাহিনী হলো গিয়ে আইআইটি মুম্বাই, আইআইটি বোম্বে যেটাকে বলা হয়, ঠিক আছে? সো 2018 সালে একটা কম্পিটিশন হয় অল ওভার দ্য এশিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এন্ড বড় টেক ফেস্ট, সেটা হলো গিয়ে তোমার কি আছে কামটি জানাস তো? কেটে গেছে, পানি দিয়ে আসো বেশি কেটে, আর ব্যান্ডেজ থেকে ব্যান্ডেজ লাগিয়ে দাও। তো আইআইটি মুম্বাই হলো গিয়ে ওই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেক ফেস্টটা হয়। তো ওটার বাংলাদেশ সাউন্ড হবে, বাংলাদেশ থেকে একটা টিমকে পাঠাবে, বুঝতেছো? তো আমি একটা আইডিয়া জেনারেট করি যে
কেমন হয় যদি একটা চেয়ার বানানো যায়, যে আমি বসে থাকবো, আমার হাত নেই পা নেই, সিমিলার টু স্টিফেন হকিংস। তো তার জন্য কি সলিউশন করা যায় কিনা? তো মার্কেটে অলরেডি আলি এক্সপ্রেসে অনেকগুলো চেয়ার আছে, কিন্তু ওগুলো প্রচন্ড হাই কস্ট। তো হৃদয় সরকারের নাম শুনছো? 2017 সালে ঢাকা ইউনিভার্সিটিতে তার মা তাকে কোলে করে কোথায় নিয়ে যায়, তার হাতও নাই পাও নাই, সে মুখ দিয়ে লেখে। দেখো এই নিউজটা অনেক আগে, 7 বছর আগে, কিন্তু প্রচন্ড ভাইরাল হয় নিউজটা, ঠিক আছে? সো তার সাথে কথা বলে আমি একটা আইডিয়া জেনারেট করি, আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিও দেখাতে গিয়ে এত কথা বের হয়ে গেছে, দেখো। হ্যাঁ, এই কি ভার্সিটির মধ্যে থেকে হচ্ছে স্বাভাবিক দেখা যাবে। ফুল স্ক্রিন হয় না? ফুল স্ক্রিন হয় না? আপনি ল্যাপটপ থেকে বলতেছেন। বুঝতে পেরেছি। এটা ইন্টারেস্ট দিতে হবে শেয়ারিং। ও কি শুরু করছে? রাগ করছে নাকি? ফুল স্ক্রিন হয় না কেন? স্যার শুধু টিভি থেকে ইউটিউব থেকে চালান, টিভিতে যে ইউটিউব থেকে। তাই জি স্যার। ভিডিও খুঁজতে তো আমার তো এসইও করে না, এসইও করা নাই। আচ্ছা এভাবে দেখা যায় তাই না? স্যার চ্যানেলে যে অ্যাক্টিভিটি যে নামটা আছে সাউন্ড কই? টিভি ভলিউমগুলো সাউন্ড হয় না কেন? নষ্ট হয়েছে। টিভি বলি তো হয় না। ও হ্যাঁ, টিভির ভলিউম আছে তাই তো? টিভির ভলিউম কোথায়? তাও তো হয় না। এখানে কেমনে ওপেন করে? স্যার টিভিতে ইউটিউব থেকে চালান। টিভি ইউটিউব কেমন ঢুকে? হয়েছে স্যার নিচে। এখন কত সাউন্ড হতেছে, যখন দরকার হচ্ছে আমার রাগ করছে টিভি কেমন আমার উপর। কি করবো? দেখে সাইন করা লাগে। স্যার গেস আছে যে গেস স্যার গেস চিনো ভোক্তা পদকে? জি স্যার চিনি স্যার ফেভারিট। হ্যাঁ। আরে এই যে মানপুনা, তারপর নিকল সাহেব, রিমিজিনি সব পদের গান। যেটাকে আপনারা লিমিট চিনি। ফুয়াদ ছিল তখন, তারপরে হলো যে মিলা ছিল, টপ ব্যান্ড। হ্যাঁ, চন্দ্রবের মাথায় তখন কিছু ছিল। দেখি পায় কিনা। আরে পাইছে তো আমাকে। দেখো। ভালো হয়ে গেছে। টিভি অসুস্থ। স্যার ডাক্তার বাইরে যে সকালে একবার
সুস্থ হয়ে গেছে। আচ্ছা এটা ছিল প্রজেক্টের প্রো ভিডিও, ঠিক আছে? কি স্যার ফার্স্ট দিকে First সাউন্ড দিকে নাই sound feeling confidence লাগবে। এগুলো কি ভালো লাগে বলো? হ্যাঁ। ভিডিও তো সাউন্ড না আচ্ছা এটা মানে হলো গিয়ে আমি মানে যে কাজ করতে পিসিতে তার কাছে একটা মেশিনের লিংক আছে, দেখছো কত আগের ভিডিও, ফেসবুক আগে এরকম ছিল তোমাদের জন্মের আগে। সো বেসিক্যালি একটা ভিডিও আসে, ভিডিওটা প্লে করে দেখে যে এমন একটা বাচ্চা যার হাত এবং পা নেই, মানে উইদাউট লিম্বস সে বর্ন করছে, কিন্তু সে মুখের মধ্যে কলম দিয়ে লেখে। স্বপ্ন ছিল সেম জিনিসটাই সে সেটা স্বপ্নে দেখে এবং রিয়েলে সেটা proof করে। বাজারে যে ইলেকট্রিক হুইলচেয়ারগুলো আছে এগুলো অনেক এক্সপেন্সিভ এন্ড ম্যাক্সিমাম হাত দিয়ে কন্ট্রোল করে, জয়স্টিক নিয়ে হাত দিয়ে মুভ করে, ঠিক আছে? তো এই যে দ্বিতীয় সরকার দেখো কিংবা আর কি সে আইডিয়া থেকে এমন একটা কন্ট্রোলিং মেকানিজম বানানো যায় কিনা যেটা মাথার মুভমেন্টে চালানো যায়, ঠিক আছে? না 8 বছর আগে ভিডিও, 7 বছর আগে। বুঝতে পারছো? সো মাথার কনসেপ্টের বেস করে এটা চালানো হয়, পরে এটাকে আমরা রিয়েল লাইফে নিয়ে আসি। যথেষ্ট রান্না করছে স্যারের ওজন রিয়েল লাইফে নিয়ে আসি যে এটা কিন্তু রিয়েল লাইফের চেয়ার, এটা পরে আমরা ডেভেলপ করি, 1.5 বছর লাগছে। নিচের দিকে তাকায় না এটা মেড ইন বাংলাদেশ, ধোলাইখাল, ঠিক আছে? উনি আসলে ক্যাপটা করতে পারেন না, আর উনি মানে স্যার প্রথম করছে তো এই আর কি হালকা দিলেই হয়ে যায়, উনি দ্যাটস হাউ ইট অপারেটস অ্যাকচুয়ালি। যেদিকে মাথা ঘুরাবো চেয়ার দিকে মুভ করবে আসলে, ঠিক আছে? এই পুরো খরচ হয়েছে মাত্র 30,000 টাকা। বড় বাঙ্গেল অনেক কথা দিচ্ছিল আমাকে, পরে কিছুই হয় না, যাই হোক বুঝতে পারছো এই আর কি ঘটনা। এখন এটা এখানে হলো গিয়ে পড়াশোনার বাইরে কিছু নাই। আমার একটা অর্গানাইজেশন আছে ইকফান রোবোটিক্স, এখানে রোবোটিক্স নিয়ে আর কি রোবোটিক্স স্কুল বেসিক্যালি আমি অ্যাড ছাড়াই দিই আবার আসো। লাগবে, আমি অ্যাড ছাড়াই দিই। আপনার ইনকাম 5 সেকেন্ড ওয়েট করো হবে স্যার দিতে লাগলো তো এটা আর কি ইউনিভার্সিটিতে নেওয়া হয়েছিল, রোবোটিক্স শেখানো হয়েছিল আর কি, একটা কোর্স ছিল।
যেটা বলতেছিলাম আর কি। তো এরপরে আমরা আইআইটিতে যাই, মানে সরি আইআইটিতে যাই না, বাংলাদেশের মধ্যে রাউন্ড হয়। বাংলাদেশ রাউন্ডের মধ্যে একটা টিম মাত্র যায়। ওখানে বুয়েট ছিল, এমআইএসটি ছিল, কুয়েট ছিল, রুয়েট ছিল, চুয়েট ছিল, মোটামুটি বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি আসে, ঠিক আছে। তো কম্পিটিশনের সকালবেলায় আমি এখন তুলতেছিলাম, আমাদের টিম মেম্বার ছিল আরো, আমি এখন তুলতেছিলাম। আমার এখনো মনে আছে এই গ্লু গান আছে না, আমার প্যান্টের এখান থেকে পায়ের হাঁটু পর্যন্ত পুরোটা ওগুলোকে মাখানো। তোমার হাই দিচ্ছে তোমাকে পুরোটাই ওগুলোকে মাখানো আর কি। তো বুঝো কি বিশ্রী লাগতেছিল, কারণ মানে একটা যে কোট প্যান্ট পরে যেতে হবে এটা আমার মাথার মধ্যে নাই, আমি অমনি বেরিয়ে গেছি, কারণ সারা কাজ করছি তো প্রজেক্টে কাজ করতে কষ্টে, ঠিক আছে। যাই হোক অনেক কষ্ট করছি, এখনো করতেছি। তো তখন দেখা গেছে কি যে আমি কম্পিটিশনে কি করব, মজার ব্যাপার হলো কি আমি যখন যাই প্রজেক্টটা ঠিক আধা ঘন্টা আগে প্রজেক্টটা রান হয় না, মানে আমার যে ছোট হুইল চেকার ছিল ওটা চলতেছিল না, ওকে। তো যার ছিল একজন বুয়েটের উনি টিচার, আরেকজন ঢাকা ভার্সিটি ছিল, আরেকজন হলো গিয়ে টেক ফেস্ট যে জোনাল রাউন্ড ওটা অর্গানাইজার, তিনজন ছিল। তো একটা জিনিস মাথায় রাখবো সবসময় যে তুমি যদি কোনো কিছু না পারো, হ্যাঁ, প্রেজেন্টেশনের মাঝখানে কখনো থামবা না, আর হলো গিয়ে অর্ধেক রেখে কখনো হার মানো না, সাইডটা ভুল হয়েছে বা এটা কিছু, বুঝতে পারছো তোমাকে। আমার প্রজেক্ট নষ্ট চলতেছে না, তারপর আমার ফাউল বাজে থামে না, আমি তারপরে কন্টিনিউয়াসলি বলতেছি বলে এটা চলতেছে না কেন। আমি বললাম স্যার এটা একটা ইলেকট্রিক্যাল প্রজেক্ট, টেকনিক্যাল ইস্যু সামহাউ হয়ে গেছে, বাট আমার কাছে ভিডিও আছে, এই দেখেন ভিডিও, বুঝতে পারছি, ওকে। ভিডিও দেখতে বলে নাইস, তো তুমি হচ্ছে চাবাতে তো স্যার চলবে, বাট স্পেস অনেক কম, আর হলো গিয়ে আমাদের প্রেজেন্টেশনের পার্ট এটা আমরা ভিডিওটা প্রেজেন্টেশনের পার্টের সাথেই রেখেছি, আপনি যদি বলেন তারপর আমি এক্সট্রা ভাবে আপনাকে প্রেজেন্টেশনের পরে চালিয়ে দেখাবো, ঠিক আছে। তো উনি আর প্রশ্ন করে নাই, বইটা যে উনি তো আমরা একদম পুরো খাবলাই করছি, এই তোমার প্রজেক্টে কি সমস্যা বলো তো, তুমি চালাচ্ছ না কেন, চলবে তো দেখাবো স্যার, দেখাও দিছে দেখাচ্ছি, এই নিয়ে আমি তো পুরো আমি কিন্তু জানি প্রজেক্ট চলবে না, ঠিক আছে। আমি গিয়ে এমন করতেছি, এই যা জাম্পারের একটা নাই, ঠিক আছে, ওই রুমের মধ্যে আছে, এই দোস্ত যাতে নিয়ে তো, ঠিক আছে, না ঠিক আছে থাক লাগবে না, বুঝছে। আমার শেষ প্রেজেন্টেশন স্যার শেষ, তো বলতেছে তোমাদের আইডিয়াটা ভালো, কিন্তু তোমরা তো এখান থেকে আমরা একটা টিম পাঠাবো, তো একটা টিম যাবে ইন্টারন্যাশনালি কম্পিটিশন করতে, তো এশিয়ার সব দেশ থেকে আসবে, চায়না আসবে, হংকং আসবে, জাপান আসবে, ঠিক আছে, তারপরে রাশিয়া আসবে, ওকে, সব টপ টপ ইউনিভার্সিটি তোমার স্টুডেন্টগুলো ওখানে আসে, আর আমি হলো কি 25 ছেলে ফার্স্ট ইয়ারে, দেখলে তো কি অবস্থা আমার, তো এখন আমি কি করবো বুঝতেছি না। মিনওয়াইল আমার কেন জানি মনে হলো, আমি বললাম যে স্যার দেখেন এইখান থেকে হয়তোবা অনেকগুলো টিম যেতে পারে বা একটা টিম যেতে পারে, কিন্তু আমাদের কনসেপ্ট হলো গিয়ে এশিয়ার রিজিয়নের মধ্যে আমার যে ইনকাম সোর্স, এই ইনকাম সোর্সের রেসপেক্টে আমরা অনেক বেটার টেকনোলজি বা সলিউশন দিতে পারি, কিন্তু ওটা ফিজিবল কিনা এবং মানুষ প্রপারলি ইউজ করতে পারবে কিনা এটা বিগ কোশ্চেন, বুঝা গেছে। তো বলে হ্যাঁ তুমি ভালো বলছো, এখন স্যার আমার কাজ হলো কি টেকনিক্যাল প্রবলেম সলভ করা, যেটা কিনা হলো গিয়ে মানুষ যেন ইউজ করতে পারে। অবশ্যই একটা প্ল্যান দিলাম, বাট মানুষ ইউজ করতে পারলো না, লাভ নেই। ওই বছরে 2018 সালে বাংলাদেশের মধ্যে একটা টিম যায়, সেটা হলো আমাদের টিম অপটোমেন্টস বাই এমএলটি, বুঝা গেছে। সো একটা টিম মাত্র যায়, তো আমরা ফার্স্ট টাইম পাসপোর্ট করি, ভিসা করি, দৌড়াই গেলাম ইন্ডিয়াতে 7 দিনের মধ্যে, গিয়ে ওখানে কিন্তু দেখি পুরো একদম, ঠিক আছে, সবকিছু লক। এখন লক খেয়ে তো আমি তাকায় আছি যে কারা এরা, বিশ্বাস করবো না, এক একটা প্রজেক্ট এত বড়, এখান থেকে শুরু করে এত বড় একটা ড্রোন আছে, কোয়াডকপ্টার এত বড়, মানে আমি শুইলে মনে আমার মতো 4 বছর শুইতে পারবে, লম্বায় 6 ফিট, এত বড় বড় ড্রোন। এখন আমাকে প্লেনে আনছে কেন, পরে শুনলাম যে এগুলোকে পার্ট বাই পার্ট করে ভাগ করে করে বড় বিজনেসে নিয়ে আসছে। একটা ড্রোন এত বড়, আমি বললাম তো তুমি তো মানে আমার সময় লম্বা, তাই না, আমার সময় না একটু ছোট, তুমি যদি এখানে সব তাহলে কি আমার কাছে আসবা, এত লম্বা 5.5 থেকে 6 ফিট, এই বড় 4টা উইং, তাহলে বুঝো বলে একজন দেখি হলো যে তোমার ওই এরোপ্লেনের ইঞ্জিন বানায় আনছে, এদের সাথে আমি পারবো না, সরি আমার একটু একটা প্রজেক্ট, ওকে। সো টোটাল টাইম হলো 10 মিনিট, ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, এন্ড বুঝতেছো ওখানে সব আইআইটি প্রফেসররা বসে আছে, আমি হলো কি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার বন্ধু উঠছে, সো আমি বলছি দোস্ত আমরা দুজন ইনশাআল্লাহ পারবো, সমস্যা নেই, তুই মনে কর তোর সামনে যত বসে আছে ওটা ছাগলের বাচ্চাটা, গরুর বাচ্চা, ভেড়ার বাচ্চা,
এখানে বলে যাও এবং এর একটা ইংলিশ হলো পারে না আয়ো পোড়াপ্পা, হ্যাঁ ঠিক আছে, তামিল একজন ছিল কি বলে পোড়াপ্পা হ্যাঁ কথা বলতেছিল, তো বুঝতেছিলাম যে তামিল বা ওগুলোকে মারাঠি কিছু বলতেছে, কিন্তু তোমার সাথে ইংলিশে কনভারসেশন কমপ্লিট করতেছে তারা। আর ইন্ডিয়ানদের মাথা আল্লাহ অন্য লেভেলে, ঠিক আছে, কি যে খায় আল্লাহ জানে। যাই হোক, সো প্রেজেন্টেশন দেওয়া শেষ, ওরা দেখে উঠে তালি দিচ্ছে সবাই, একটা প্রেজেন্টেশন করে তালি দেয় নাই, খালি লাস্ট একটা কথা বলছি যে we are the beginner at the robotics section and this is our first project and we came across almost 2,000 kilometers away from my country and this is my first journey with this project and already Bangladesh government is recognizing this project and Mr. Bijoy Sarkar is ready to pursue this project as it is the part of his life, not his life. ঠিক আছে, সো এটা শোনার পর সবাই থাকা দিচ্ছে। আমি জাস্ট বলছি যে আমাদের হৃদয় সরকার একজন অলরেডি কনজিউমার, সে রেডি, সেই প্রজেক্টটা ইউজ করবে, আমাদের স্যার মার্কেটও রেডি, বাংলাদেশ সরকার এটা জানে। তো স্যার আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি and as a student of a first year this is our first project, so মানে আমরা প্রায় 2000 কিলোমিটার উড়ে এখানে আসছি, ঠিক আছে, এবং এটা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের এই জায়গায় এই ছিল প্রথমবার। তো উঠে তালে দিচ্ছে, তখন একজন বললো যে এই টাইপের প্রজেক্ট আমি দেখছি, আমি বললাম জি স্যার আপনি এই টাইপের প্রজেক্ট দেখছেন, যেটা দেখেন নাই, ঠিক আছে, ওই প্রফেসর আমাকে কোয়েশ্চেন করে নেয়, আমি বলছি স্যার আপনি এই টাইপের প্রজেক্ট দেখছেন বাট এইটা দেখেন নাই, ওকে। তো তারপরে একজন কোয়েশ্চেন করছিল এরকম যে তোমার প্রজেক্ট তো আমি এখনই বানাতে পারি রিপ্লিকা, তোমার তো পেটেন্ট নাই, তুমি কি করবে? এখন স্যার আপনি চাইলেই বানাতে পারেন, ঠিক আছে, আমি জাস্ট অ্যান্সার দিচ্ছি যে স্যার আপনি চাইলেই বানাতে পারেন ইন ইংলিশ, এটা কোনো বিগ ইস্যু না, কিন্তু ফ্যাক্ট হলো আপনি তো এখন বানান নাই, আপনি আমারটা দেখছেন বলেই বলতেছেন, এমনও হতে পারে যে আমি দেশে গিয়ে প্যাটেন্ট করে নিতে পারি, বুঝতে পারছি, উনি আর কোনো প্রশ্ন করেন। সো ওইখানে একটা ক্লাস 10 এর একটা বাচ্চা আসছিল, ও এটা বানাইছে, মানে দেখলে অবাক হবা, এই এটা বানাইছে একটু ডিভাইস, একটু একটা লোহার একটা গন্ধ একটু নিয়ে আসছে, এটাই তার প্রজেক্ট। ওটা কি করে জানো? ওটা হলো গিয়ে ইনভেসিভ না, হ্যাঁ ইনভেসিভ উপায়ে ক্যান্সার ডিটেক্ট করা যায়। জাস্ট একটু একটা লোহার দণ্ড নিয়ে আসছে, ওটা বডিতে টাচ করবে, রক্ত বের হবে না, একটা পার্টিকুলার ভেইন বরাবর তুমি রাখবা, রাখার পরে ও হলো গিয়ে তোমার সেল থেকে ডেটা নিয়ে ও অ্যানালিসিস করে বলে যে তোমার ক্যান্সার আছে নাকি নাই। ও ফার্স্ট প্রাইজ পাইছিল এবারে 10 লক্ষ টাকার মতো পুরস্কার পাইছে। চিন্তাও দেখো, হ্যাঁ হ্যাঁ ক্লাস 10 এ পড়ে, স্কুলে পড়ে, গায়ে লম্বা হয়ে গেছে, মানে বললাম তো কি যে বানাইছে ও জানে না। হ্যাঁ হ্যাঁ ও ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া, বললাম না অন্য যাই না, ওরা কি খায় না খায় জানে। সেকেন্ড হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি, থার্ড হচ্ছে হলো কি তোমার চায়না মনে নাই। তো হঠাৎ করে আমাদের তো মন খারাপ, এত প্রশংসা পেলাম, ঠিক আছে, না ছেড়ে তো পাশ করে ল্যাব আছে করাবো না, তো মানে ল্যাব মানে এখন হচ্ছে আর কি একবারে। তো এত মনটা খারাপ হয়ে গেল, আমরা বসে আছি, হঠাৎ করে বলে কি যে we have another award, and one of the fourth prize is given, and that's none other less and goes for the team optimized by MLT who came across from Bangladesh, and this award is special mention award. তো আমরা তো পুরো কি হলো এটা, তুমি দোষ পুরস্কার দিচ্ছে, আমার বলে দোষ পুরস্কার দিচ্ছে, যা আগে সামনে যাই স্টেজে যা। তো বাংলাদেশের পতাকা নিয়ে আমরা দৌড়ে দৌড়ে গেলাম প্রজেক্ট নিয়ে। তো আমরা আর কি এশিয়ার মধ্যে ওইবারে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পাই। এটা স্পেশালি একটা টিমকে দেওয়া হয় যারা অনেক ইনোভেটিভ এবং ইউজার ফ্রেন্ডলি, যে প্রজেক্টটা আলটিমেটলি মার্কেটে ইউজেবল, এবং স্পেশাল ক্যাটাগরিতে এটা আর কি একটাই অ্যাওয়ার্ড, সেটা স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। সো ওই বছরে আমি আমার টিম মিলে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পাই, ঠিক আছে। সো অল ওভার দ্য মানে এশিয়া, এই আর কি। তো এটা ছিল আর কি জার্নি। এরপর থেকে আল্লাহর রহমতে থেমে থাকি নাই। বাংলাদেশের রিয়েলিটি শো ছিল এইসব ওপর বানাই, তোমরা ইউটিউবে দেখে নিও, ওখানেও আমরা পুরস্কার পেয়ে ওটা আরেকদিন গল্প করবো। এটার একটাই উদ্দেশ্য কি জানো, মানে ছেলে মেয়ে ইস্যু না, মানে ভার্সিটি ইস্যু না, ইস্যুটা হলো গিয়ে আলটিমেটলি চ্যালেঞ্জেস, মানে উপরওয়ালা আল্লাহ তোমাদের এমন কিছু রাখছে
তুমি মনে করতেছো এটা খারাপ, তাহলে কিন্তু তোমার জন্য ভালো। দেখো আজকে যদি আমি মানে লেটস সে আমি বোর্ডে চান্স পেলাম, তোমার কি মনে হয় আমি এখানে আজকে এসে কথা বলতে পারতাম? হয়তো আমি কোনো গার্লস টিউশনি করাইতাম, গলা কেটে পড়ে থাকতো, ঠিক আছে, উল্টা পাল্টা নিচকে রাস্তায় শুয়ে থাকতাম, তাহলে আপনার ফায়ার হতাম, তাহলে আপনার ফায়ার যারা মারছে তারা হতাম, হতে পারতাম কিনা? ভালো হতে পারতো, খারাপ হতে পারতো, আমার হয়তো বা খারাপই হতো, আল্লাহ চাইছে আমার সরাই আসলে বোঝা গেছে। কিন্তু এটা আসলে সোসাইটি ফ্যামিলি এরা বুঝে না, এরা খালি বুঝে পাবলিক, এরা খালি বুঝে বিসিএস, হ্যাঁ, এরা খালি বুঝে ব্যাংক জব, আর কিছু বুঝে না। তোমাদের বাবা মা যদি থাকে কাইন্ডলি বললো যে পড়াশোনা করতেছি, আমার লাইনে আমি আগাবো, একটা গোল ফিক্স করো। গোল না থাকে আসলে কিছু করতে পারবো না। আমার তখন ছিল রোবোটিক্স নিয়ে কাজ করা, আমি এখনো কাজ করতেছি, ঠিক আছে, ভার্সিটি রোবোটিক্স এর এআই অ্যাডভাইজার আছি। তোমাদের বলছি নোমানের কথা, নোমানের কথা বললেন তাই না? ফেসবুকে গেলে সার্চ দিয়ে পাবা, ইউনিভার্সিটি স্কলারশিপ পেজ আছে, WR ওয়ার্ল্ড রোবোটিক অলিম্পিয়াড, এটা হলো গিয়ে বিশ্বের মধ্যে একটাই হয় ওয়ার্ল্ড ওয়াইড। এজ লিমিট আছে, 19 না 20 বছর পর্যন্ত বয়স পর্যন্ত করা যায়। তো বাংলাদেশের মধ্যে 7টা টিম যাচ্ছে, এই লাস্টে কি করে ফোন চালাই, বাংলাদেশের মধ্যে 7টা টিম যাচ্ছে, ঠিক আছে, 7টা টিমের মধ্যে 2টা টিমে ইউনিভার্সিটি স্কলারশিপ স্টুডেন্ট, একজন ট্রিপলির একজন সিএসসি, দুজনেই আমার রানিং স্টুডেন্ট, দুজনে মেন্টর আমি, ঠিক আছে। তোমরা WR তে যাবা, WR তে গিয়েই তুমি পেয়ে যাবা, বুঝতে পারছো? সো WR আগে বিডিআর হয়, বিডিআর তে নোমানের টিম ইকো ড্রিফট ওরা হলো গিয়ে ব্রোঞ্জ মেডেল পাইছে। সো সিঙ্গাপুরে ওদের নভেম্বরে ফাইনাল, ওখানে ওয়ার্ল্ডের প্রায় 100টার উপরে কান্ট্রি আসবে, বুঝতে পারছো? সো এইগুলো খবর তোমরা জানো না। তোমাদেরও টেক্সটাইলে বড় বড় কম্পিটিশন হয়। তোমাদের একটা বড় কানেক্টিং এরিয়া হলো এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি, এইচডিজি গোল ফিল আপ করা, ঠিক আছে। সবাই দেখবেন এনভায়রনমেন্টে কাজ করতেছে। তুমি একটা প্যান্ট বানাবা, প্যান্টটা কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, একটা ফিকা মারলে কি মাটির মধ্যে কি ও কি গাছ হবে, নাকি মাটি হয়ে যাবে, নাকি মিশে যাবে, নাকি ডাম্প হতে তত সময় লাগবে, এগুলো কাজ করো, রিসার্চ করো, বুঝতে পারছো? আমি একটা মেশিন বানাও যে মেশিনের হলো গিয়ে কনভেনশনাল মেশিন থেকে অপারেটিং কস্ট কম, ঠিক আছে, অনেক কিছু টেক্সটাইল তোমাদের। আমি একটা কালার আবিষ্কার করো যে কালারটা কখনো পলিউট হয় না, যে কালারটা কোনো ক্ষতি করে না, বুঝতে পারছো? তোমাদের ডাইং আছে, ফ্যাব্রিক্স আছে, কত কিছু আছে। আমি স্যার লো পলিস্টার ডাই নিয়ে একটু করছিলাম, আচ্ছা আচ্ছা, আলটিমেটলি কিছু হয়নি। হয় না, পরে করবো আবার। করছিলাম স্যার, হয়েছিল বলতে কোয়ালিটি ভালো আসছিল, বাট আমাদের আসলে ওইভাবে মানে সাপোর্ট দেওয়া হয়নি। লাস্ট টেক্সট ভিডিওতে করা হয়েছিল, মানে ওইখানে ওরা ওদের মতো কিছু একটা করছে, আমার যেভাবে রেসিপি দিয়েছি ওইভাবে করা হয়নি। বাট ভালো হচ্ছে একটা শেড আসছিল, ওটা কোয়ালিটি থেকে ভালো আসছিল। পলিমারে কাজ করতে পারো, ঠিক আছে, কাপড়ের জিএসএম এ কাজ করতে পারো, অনেক কিছু নিয়ে কাজ করার জায়গা আছে তোমাদের, ঠিক, সব জায়গায় অপরচুনিটিস আছে। কেন বা ফ্যাক্টরি জব করতে পারো বলো? তোমার মাকে আন্টি লাগে, তোমার বাপকে আঙ্কেল লাগে, যারা মালিক পক্ষ আর কি, হ্যাঁ, গালি গালার ছাড়া কোনো কথা নাই। আমি রিয়েলিটি বলতেছি, আমি ফ্যাক্টরি জব করে আসছি, ওকে। আমার আমি প্রাণে ছিলাম হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নাম শুনছো? বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, HIP বলা হয়, চিনো? সিলেটে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যদি কেউ পরিচয় থাকে খালি বললো যে ফুয়াদ নামে একজন ছিল 2023 সালে কার্টুন সেকশনে, কার্টুন না কিন্তু কার্টুন, ওখানে ছিলাম আর কি, 3 মাস ছিলাম, কাপাই দিয়ে আসছি। ওখানকার যে ম্যানেজার, মানে আমার তো আইডি কার্ড দেয় নাই, সো আইডি কার্ড বেসিক্যালি ওই কি বলে এটাকে, আরে না না টেম্পোরারি একটা ঝোলায় না, লিখিত দেয় না কাগজের মধ্যে, না 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 টেম্পোরারি একটা আইডি কার্ড দিচ্ছে ছোট, ওটা পাঞ্চ করে আমি এখানে রাখছি, এই যে এখানে প্যান্টের এখানে ঝুলায় বের করে থাকতাম। তো তো আমার যে ম্যানেজার, ঠিক আছে, উনি বলতেছে যে এই তোমার এটা কি? তোমার আইডি কার্ড। আমার এটা পছন্দ না স্যার, আইডি কার্ড কই এখানে ঝুলে দরকার না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। 2 দিন যায় 3 দিন যায়, আমার তো আইডি কার্ড হয় না। আবার আমি ওখানে এখানে তো কম্পাসে পেয়েছি, আবার ম্যানেজার বলে যে এই তোর সমস্যা কি, এটা কি অফিসের মানে অফিসে এথিক্সের মধ্যে পড়ে, তুমি আমি ঝুলে রাখো, খারাপ লাগে। কি ঝুলে রেখে আমি বুঝতেছি না স্যার, এটা কোথায় রাখবো বলেন, আমার তো ফিতে দেওয়া হয় নাই, আমাকে এটা দিছে ইউজ করার জন্য, আর কাগজ তো হারাই যায়, লেমিনেটিং তো, এই জন্য স্যার পিছনে রাখি, ওই যে ক্লিপ আকারে রাখে না আইডি কার্ড হবে। স্যার আমি কি করবো বলেন? আমি তুমি এটা ঝুলাবো না, তুমি কেমন এটা রাখো, তোমার ব্যাপার। এটা কি ফাইজলামি না?
বললাম স্যার আমারটা এমনই এমনি ঝুলবে এমনি ঝুলবে ঠিক আছে বলে বেরিয়ে গেছে তো মানে এর কি পাগল এরপরে বললো কি আমার নামে মিথ্যা কমপ্লেন দিয়ে দিল এই ছেলে বেয়াদব হ্যাঁ আমার সাথে কোনো কথা বলে না হ্যান ত্যান তো কেস আমার 7 দিন হয় না আমার নামে কমপ্লেন চলে গেছে ডাকাইছে আমাকে জিএম যে ডাকাইছে দেখেন আপনার শিক্ষিত মানুষ আপনার যদি এসে সম্মান না দেন এটা তো আপনার বাবা মাকে রিফ্লেক্ট করে বাবা মায়ের কথা বুঝতে আমার খারাপ লাগছে যে জি স্যার আপনি ঠিকই বলছেন আসলে এখানে অনেকের বাবা মার ব্যাপার ঠিক না তো উনি পুরো প্রথমত খেয়ে গেছে বাবা মা ব্যাপার ঠিক না মানে স্যার আমার কি ঝুলে না ঝুলে আমার আইডি কার্ড কই থাকবে এটা যদি আঙুল তুলে কথা বলে আর এই জন্য যদি আমার বাবা মা এরকম হয় তাহলে তাদের বাবা মা ঠিক নাই তাদের বাবা মা ব্যাপার শিখায় না বলে না আপনি বলতে পারেন না স্যার তাহলে তো আপনিও ভাবে বলতে পারেন কেমন হয়ে গেল না আপনি একটা আইডি কার্ড নিয়ে আপনি জানেন না কি হয়েছে না হয়েছে আপনার বাবা মা চলে গেলেন ঠিক আছে স্যার এমন হতে পারে 1 বছর আপনার থাকলে আপনার বাবা মা কি আমি কথা বলবো আপনি 7 দিনের মাথায় আমাকে জাজ করলেন এবং প্রথম মিটে আপনি আমার বাবা মাকে কথা বলতেছেন তো বলতেছে যে আসলে আপনার মধ্যে প্রবলেম আছে আমার ম্যানেজার মানে মালিক পক্ষ সিইও আসছিল ওই দিন ভিজিটে ফর্সা করে প্রাণী সিইও চিন্তা প্রতি সপ্তাহে যায় 100 সপ্তাহ পর যায় এসে বলে সিইও সাহেব আসবে আপনাকে নিয়ে আমরা এই জিএমরা সবাই মিলে বসবো এখন স্যার আমি এত ইম্পর্টেন্ট আমার জন্য আপনারা আসবেন থ্যাংক ইউ স্যার একটু চাকরির ব্যবস্থা করেন ঠিক আছে বলে দিয়েছি ঠিকই আমাকে ডাকাইছে ম্যানেজার বসে সবাই বসে আছে ইনচার্জে সব বসে আছে আমি আসছি এসে হ্যাঁ বলে দেখেন আপনার এগুলো করা ঠিক হবে না আপনাকে সবাই সম্মান দিতে হবে আপনার পার্সোনালি রিপ্রেজেন্ট করতেছে হ্যান ত্যান নামের কাহিনী স্যার আপনাদের একটা জিনিস আছে কাগজ দিয়ে দিচ্ছে কি ডিজাইন 7 দিনের মাথায় আপনি বুঝে চাকরি কত মূল্য দেখেন কত বড় লাইন আপনি কতগুলো স্টেপ পার করে আসছেন 4টে স্টেপ পাই প্রাণী চাকরি পেতে কত স্টেপ পার করে আসছেন আপনি ফাইজলামি করেন টাকা বেশি অনেক বেশি হ্যান ত্যান স্যার টাকা হয় না এই জন্য তো চাকরি সাথে স্যার একটা রিজাইন লেটার আপনার সাইন দিলে দেন আর আমি চলে যাবো তখন তো ওটা বসে কথা বলা সমস্যা কি এখন কি আসলে সমস্যা কি তাই আমি বললাম স্যার প্রথম 7 দিন তো আমার সাথে এখন বসানো হয় ঠিক আছে ওইখানে যারা ওয়ার্কার আছে তারা কেউ ওই সেকশন ম্যানেজারকে দেখতে পারে না আমাকে ওয়ার্কারদের সামনে অপমান করা হয়েছে আমি একটা বাইরের মানুষ তারা ডিপ্লোমা ডিগ্রিধারী তারা ইনসিকিউরিটিতে ভোগে যারা ইঞ্জিনিয়ার বিএসসি করে আসে তারা বিএসসি বলে হোয়াট ডু মিন বাই স্যার বিএসসি কি ইট ইজ বিএসসি ঠিক আছে আপনি তারপর এজিএম যারা আছে জিজ্ঞেস করেন বলবো যে বিএসসি ডিগ্রি বিএসসি কি স্যার আমি বলছি স্যার বিএসসি কি উনি প্রাণের জিএম উনি বলছে বিএসসি মানে জিএম ঠিক আছে উনি বলে কি এই আপনাকে বিএসসি বলে না ঠিক আছে উনি বলে আপনাকে বিএসসি বলেন না ওকে মানে বেসিক্যালি উনিও নিজে বিএসসি বলতে পারেন না তো আমি অনেক কষ্টে হাসি আর কাঁদছি এই যে আমাদের বাংলাদেশের অবস্থা আর কি হ্যাঁ কাজের অবস্থা যাই হোক প্রাণ কোম্পানি অনেক ভালো এখানে প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে ওজনে কম দেয় না তোমরা যে ফুটো বলো না যে পেপার জুস লেজিট আম দেয় ঠিক আছে কম দেয় বাট আম দেয় আমি খাইছি নিজে সব আছে সব খাইছি ওকে প্রাণের পিজাও আছে মানে খাওয়ানো হয়ে যাবে আর এক্সপোর্টের মালগুলো এত মজা বিশ্বাস করো আমি তো কার্টুন সেকশনে তো প্রত্যেক লাইনে আমাকে কার্টুনগুলো যেতে হয় যে কার্টুন ঠিক আছে কিনা হ্যাঁ আমি বলি কি হ্যাঁ কার্টুন দিব আপনি তো আমার কার্টুন টেস্ট করতেছেন আপনি জুস আমি দেখবো না দেখি তো একটা দেন তো এক বোতল না 2 বোতল নেন ঠিক আছে কিউসি তো বুঝো কোয়ালিটি ওখানে ঢুকে যেতাম ঢুকে বললাম যে আপনাদের কিউসি তো ভালোই হ্যাঁ আপনার তো নাম শুনলাম তো জুসগুলো কি মানে আসলে এক্সপোর্টে যাওয়ার মতো কি মনে হয় আপনি বিশ্বাস করেন না এই না ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ এটা মজা ওটা দেখি এটা খান তো প্রত্যেকটা সেকশনে গিয়ে ঘুরে ঘুরে খেতাম কেক খাইছি বিস্কিট খাইছি শনপাপড়ি খাইছি ড্রাই কেক খাইছি মাফিন কেক খাইছি তারপরে না কিনবো কেন বাপদাদা কোম্পানি গিয়ে হলো গিয়ে সবগুলো গিয়ে খাইছি বাট 7 দিন পরে চিত্র ঘুরে গেছে এবার ওই ম্যানেজারকে ডাকাইছে তাকে হলো জবাব দিয়ে দিচ্ছে এই ম্যানেজার তো আমাকে এসে বলে কি যে দেখেন বাবার মধ্যে বাবা ছেলের মধ্যে টুকটাক ঝামেলা হয় এই জন্য কি আপনি দাদাকে কমপ্লেন দিবেন না কি বাদ দেন না আপনি আসেন কোনো কোনো অসুবিধা আমি জয় দিচ্ছি আস্তে আস্তে ঠিক আছে তো যাই হোক মানে এটা আমি দেখাই নাই সো আমি বললাম যে স্যার কি যে বলেন না তো বুঝতেছি না কে না কি বলছে না বলছে আপনি এই জন্য আমাকে এভাবে বললেন আপনি তো আমার বাবার মতো আমি আপনার অসম্মান করতে পারি সো দ্যাটস হাউ ফ্যাক্টরি ওয়ার্কস খুবই নোংরা জায়গা বিশেষ না হলে বড় ভাই যদি তো থাকে এটা হলো কি ট্রিপলির আমি ইঞ্জিনিয়ার হয়ে অবস্থা টেক্সটাইল তো মানে বলে পিটায় গায়ে তুলে একদম মানুষই মনে করে না
মানুষই মনে করে না, বিশ্বাস করো। কেন জানো? কারণ তোমাদের কিছু জিনিস অভাব আছে। এক নম্বর অভাব, তোমরা ইংলিশে কথা বলতে পারো না। আচ্ছা, ইংলিশে ঠিক মতো কথা বলতে পারলে তোমরা বড় বড় এমএনসি গুলোতে জব করবে। তোমরা ঠিক মতো সিভি বানাতে পারো না। সিভি বানাতে পারো না দেখে তোমাদের ডাক পড়ে না। বাংলাদেশে এখনো 30% এর নিচে বেকার, মানে 30% পুরুষ বেকার এখনো বাংলাদেশে। গতকালকে আগের দিনের স্ট্যাটিস্টিক্স। কারণ এই বাংলাগুলা সুন্দর করে সিভি বানাতে পারে না। হ্যাঁ, মামা চাচা লোক সব লাগে, তুমি ইংলিশে কথা বলো, তোমাকে মানুষ ডেকে নিয়ে যাবে। ইংলিশ মানে ব্রিটিশ, oh it's so good and I can tolerate, এগুলো লাগবে না। বলো না it's so good I can tolerate this, নরমালি বলো, তোমার ভাষায় বলো। বিশ্বাস করো, তুমি যদি ইংলিশে ঠিক মতো একটু কথা বলতে পারো, তুমি যদি সিভি লিখতে পারো সুন্দর করে, বিলিভ মি, আমি তোমাদেরকে মানে কাইন্ড অফ প্রমিস করতে পারি, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে তোমাদের আটকাবে। তোমার সিজিপি 2.9, 3.1, 2.8, 3.5 যেটা হোক না কেন, হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কারণ তারা মনে করে একটা সিজিপি নিয়ে ঢুকবে আর বের হবে। যারা এই কাজগুলো করে ওরা ইনসিকিউরিটিতে ঢুকে, কারণ তাদের যোগ্যতা অতটুকুই। তারা মনে করে যে একজন উঠতেছে, তাকে টান দিয়ে ফালা দিলে আমি উঠে গেছি। বেসিক্যালি সে তার জায়গায় দাঁড়ায় আছে, ওকে টান দিয়ে ফালা দিলে ও কিন্তু ওর জায়গায় আছে, ও উঠলো না নামলো না, ও যে তুমি পড়ে গেলা এটা ওরা শিখবে, ওর জায়গায় দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো বেসিক্যালি এটাই হচ্ছে তোমাদের কথা বলবে না। তোমরা 4th ইয়ার পাস করো, তখন মাথার মধ্যে হাত, হাই হাই আমার 3.7, আমি কি করতেছি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি আমি বলতে পারি না, এগুলো হবে। আজকে ফার্স্ট ক্লাস দেখে আমি কথাগুলো বললাম, হয়তো বা নেক্সট কথাগুলো বলবো না। বিশ্বাস করুন, এখনই সিভি বানানো শিখবো। লাস্ট ওদের ব্যাচে আমি ওদের কর্পোরেট ডে করাইছি, প্রেজেন্টেশন নয়ছি, সিভি বানানো শিখাইছি, মানে যতটুকু পারছি আমি ওদেরকে দিছি, প্রজেক্ট দিছি। ঠিক আছে, ওদের প্রজেক্টে কি ছিল জানো? লাইটিং জানো কেন এত কিছু? মেবি লাইটিং নাচনাচি করছে না, আমি চেষ্টা করছি ট্রিপলি আর টেক্সটাইলকে মার্চ করার। ওকে, সো আমাদের ভার্সিটির প্রজেক্ট ছিল টোন ডান্স, লাইট অফ, অন্ধকারের মধ্যে মানে নাটক করতে হয়, নাচ করতে হয়, তো ওই পুরো বডি লাইটিং করতে হয়। আমি হাত রেডিং করলাম মাইকেল জ্যাকসনের মতো, সো আমার এই হাতটা চলবে। সো বেসিক্যালি আমার এটা সুইচ থাকে, অন্ধকার সুইচ দেখা যায় না, আমি এটা প্রেস করলাম, আমি দিলাম, আমার হাতটা চলতেছে। তো কঙ্কাল বানাইছিলাম, তো এইগুলো বানাইছি, এক্সপিরিয়েন্স আছে, ওই জন্য ওদের দিচ্ছিলাম, ওরা ভালোই বানাইছে, খারাপ না। ওকে, তো এরকম আর কি, মানে চেষ্টা করি কিছু শেখানোর, ইনশাল্লাহ শিখবা। আর হলো গিয়ে ওই তো যেটাই করো, বিশ্বাস করো, যদি ইংলিশ একটু ভালো বলতে পারো, সিভিটা যদি বুঝে দেওয়া ঠিক মতো করে, স্যার কমিউনিকেশন স্কিল যদি ডেভেলপ করতে পারে তাহলেই হ্যাঁ। কিন্তু তোমাকে তো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার আগে তোমাকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। তোমার ইমেজটা তখন ক্রিয়েট হবে যখন তুমি একটা সিভি পাঠাবে। তোমাকে না চিনলে সে বুঝবে কেন এই তোমার কমিউনিকেশন স্কিল আছে নাকি নাই, বলো তো? আবার স্যার হচ্ছে এই যে আপনি কি বলবেন ভার্সিটি নিয়ে রেপুটেটেড প্রাইভেট পাবলিকের মধ্যে যে কেউ তাকায়ও দেখে না, এগুলোকে এমন টাইম নাই। তোমাদের ওই গল্পটা বলি না, একজন দৌড়াইছে, বর্তমানটাকে ট্যাগ করতে হবে। এই আমার মাথাতে গেল তো এটা। আচ্ছা ঠিক আছে, ভিডিও অফ করে দাও। আর এটা একটা মাথা ছিল এখানে, মাথাটা পাচ্ছি না কেন। করে দেবো। ভিডিও অফ করে দাও।